হাজার হাজার মানুষের সামনে আমি ওর পা ধরে জাস্ট চিল্লায় কান্না করছি যে আমাকে প্লিজ যেইভাবে রাখবা আমি সেভাবে থাকবো। যদি মনে করো যে তোমার বাসায় একটা কাজের মেয়ে, আমি সেভাবে থাকবো। ওর পা জড়ে কান্নাকাটি করতেছি, ও বাইক টান দিয়ে চলে গেছে, আমি বাইকের পিছনে ধরে 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 ওর পিছনে দৌড়াইতেছি, দাঁড়ায় নেই, চলে গেছে। অ্যাক্সিডেন্ট করে মরতে পারে। বিয়ের প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে, আমি আমার বাবার বাড়িতে কতদিন থাকবো? এর মধ্যে আমি ইন টোটাল জানতে পারি সে বিয়েটা টোটালি আমার সাথে চিটিং করে করছে। এটা তার মা আমাকে বলে। আপন মা না, আপন মা না, অফিসের এক আন্টি, হ্যাঁ কলিগ। কলিগকে সাজাইছে মা। মা আর বাপ বাপ আসতে পারে নাই, তার নানু হসপিটালে। এরপরে ওকে, বিয়েতে সব নরমাল ছিল। সব সব নরমাল। আপনি শুনেন জাস্ট, মানে আপনি শকটের পরে শকড হবেন, একের পর এক শকড হবেন। তখনও কোনো রং বদল কিছু নাই। মানে আমি বুঝতেই পারি নাই, মানে ও যে আমার সাথে এমন খেল খেললো। এরকম নাটকের বিয়ের গল্প আমি জীবনে শুনি নাই। তো নাটক সিনেমার চাইতেও বেশি ভয়ঙ্কর। এখন তো কিছু বলি নাই, আরো যে কথাগুলো বলবো সেগুলো শুনলে আপনি মনে হয় না স্থির থাকতে পারবেন। মানে একদম আমাকে শুরু থেকে বলো যে ঘটনাটা কেমনে স্টার্ট হইলো। আচ্ছা, মানে আমি এমন একটা গল্প বলতে যাচ্ছি যেটা শুনলে আসলে প্রত্যেকটা মানুষের, যদি তার মধ্যে মনুষ্যত্ব থেকে থাকে, তার গা শিউরে উঠবে। অবশ্যই সে ভাববে যে প্রেম তো মানুষ বিশ্বাস করেই না, যে ভালোবাসি বিয়ে হবে না না হবে Who knows? এই চিন্তা করে, তাই না? কিন্তু বিয়ে করার পরেও যদি মানুষ চিট করতে থাকে, মানে একের পর এক ধোকার মধ্যে পড়তে থাকে, আমি সেটা নিজের লাইফ থেকে মানে পাইছি। মানে আমি নিজে এগুলো দেখতে 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 আজ প্রায় 1.5 বছর। তো আমি শুরু থেকে বলার চেষ্টা করছি, ওর সাথে পরিচয় হচ্ছে আমি ইন্টার এক্সাম দিয়েছি, এবার অনার্স ফার্স্ট ইয়ারে। আমার এই বছরটা গ্যাপ গেছে, তাও ওর জন্য। ওর সাথে আমার পরিচয় হচ্ছে আমাদের এক্সাম হলে। ইন্টার ফার্স্ট ইয়ারে আমাদের যে ফাইনাল এক্সাম ছিল সেকেন্ড ইয়ারের, ওই এক্সাম হলে ওর সাথে আমার তেমন কোনো আগে থেকে পরিচিত না, বা খুব যে অনেক আগের বন্ধুত্ব এরকমও না। শুধু আমার নতুন পরিচয়, কয়েকদিনের পরিচয়। দেন বন্ধুত্ব, আস্তে আস্তে কথা বলা। আমাদের এক্সাম যখন শেষ হয়ে যায়, দেন আমাদের তো একটা বিগ গ্যাপ পড়ে যায়, কলেজ বন্ধ থাকে। তো ওই গ্যাপে আমি দেন আমাদের আরো কিছু ফ্রেন্ডরা দেখা করি, আড্ডা দিই। দেন ও একদিন বলতেছে যে তুই তাহলে একদিন আয়, আলাদা আমরা বসে কথা বলি। কথা বলার কারণটা হচ্ছে, আমি যে রিলেশনে ছিলাম, আমার 1.5 বছরের একটা রিলেশন ছিল, আমি ম্যাক্সিমাম টাইম ডিপ্রেশনে থাকতাম। এমনও দিন গেছে আমার যে মানে আমি পরীক্ষার হলে বসে কান্না করতেছি, মানে আমার মনে পড়তেছে আমার যে সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম, তার আগের ফার্স্ট ইয়ারের এক্সামে আমাকে নিয়ে আসতো, দিয়ে যেত। এগুলো আমার মনে পড়ে, আমি এক্সাম হলে বসে কান্না করি, মানে এরকম ডিপ্রেশনে ছিলাম। আমার যখন রিলেশনটা ভাঙে, আমি 3 দিন হসপিটালে ছিলাম। রিলেশনটা আটকানোর জন্য আপনি অবাক হবেন শুনলে, আপনি মাওয়া গেছেন কখনো? মাওয়ায় বৃহস্পতিবারে কিন্তু অনেক ক্রাউড থাকে, অনেক লোকজন থাকে। হাজার হাজার মানুষের সামনে আমি ওর পা ধরে জাস্ট চিল্লায় কান্না করছি যে আমাকে প্লিজ যেইভাবে রাখবা আমি সেভাবে থাকবো। যদি মনে করো যে তোমার বাসায় একটা কাজের মেয়ে, আমি সেভাবে থাকবো। আমি এমন ভাবে জড়াই গেছি তোমার সাথে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, মানে যেইভাবে রাখবা। মানে আমি এমন পরিস্থিতিতে চলে গেছিলাম। ও মাই গড, দেন এই মানুষটা তোমাকে ছেড়ে গেছে। কিন্তু সেই মানুষটাই আমার লাইফে আসার জন্য দিনের পর দিন আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতো। এমনও দিন গেছে বৃষ্টি পড়তেছে, সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সে 5.5 ঘন্টা আমার বাসার গেটের সামনে দাঁড়ায় ছিল, আমি যেন একটাবার বাইরে এসে তার সাথে দেখা করি। ও মাই গড। আমি আমি আসলে খুব নরম মেয়ে না, আমি খুবই স্ট্রঙ্গার। তারপর আমি বাইরে গিয়ে দেখা করি নেই, আমি এরকম মেয়ে ছিলাম। সেই মেয়ে, আমি তাকে বলতেছি হাজার হাজার মানুষের সামনে যে পায়ে ধরে, মানে এমনি বলা তো হচ্ছে একটা কথা, আমি তার পায়ে ধরে বলতেছি, সবাই দেখতেছে, মানে মানুষ হাজার হাজার মানুষ আমার দিকে তাকায় আছে, আমার মুখের দিকে তাকায় আছে। আমি তার বলতেছি যে প্লিজ যাও না,
আমি মানে থাকতে পারবো না। আমি আমার ফ্যামিলির কাছে আমার মান সম্মান সবকিছু হারিয়েছি তোমার জন্য। আমার আমার ফ্যামিলিতে আমার জায়গা নাই। আমি ওর জন্য আমার বাসা ছাড়ছি। বাসা ছেড়ে আমি মেসে থাকছি। আমি যে মেয়ে নিজের প্লেট ধুয়ে খাইতে পারতাম না, সেই মেয়ে আমি দিনের পর দিন না খেয়েছিলাম। তখন আমি হুট করে জব নিতে পারিনি। ও মাই গড, দিনের পর দিন কষ্ট করছি। আমি ভাবছিলাম যে এত কষ্ট করে কেউ ভালোবাসার জন্য? অ্যাটলিস্ট সে শেষ পর্যন্ত থাকবে, কিন্তু আমি রং ছিলাম। অনেক কিছু হয়েছে এর মধ্যে। তার সাথে আমার 1.5 বছরের রিলেশনে আমার মনে হয় লাস্ট 3 মাস আমি ওকে ভালোবাসছি। এর আগে আমি ওকে ভালোবাসিনি। আমি জাস্ট দেখতেছি যে আসলে ও আমার জন্য পারফেক্ট কিনা। আর যখন তুমি ভালোবাসো তখন আমার বদলে গেল? আমার মানে মনেই হয়, এক মুহূর্তের জন্য মনে হয় না যে ও আমাকে ছেড়ে দিবে। আমার মনে হতো যে আমি মনে হয় কোনো কমতি আছে আমার, যে আমি ওরা ভালোবাসতে পারতেছি না। ও আমার এত ভালোবাসে, আমার মধ্যে কোনো কমতি আছে। ওর জন্য আমি আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি কেউ ওরা পছন্দ করতো না। মানে আমার মা বাবা কেউ বাকি নাই আমার গায়ে হাত তোলার ওর জন্য। আমি ওর জন্য বাসায় রাগারাগি করে আমি বাসা ছাড়ছি। অনেক মাস বাইরে ছিলাম, প্রায় 8 মাসের মতো। দেন এট লাস্ট ওর সাথে আমার রিলেশনটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পর আমি এমন ভাবে ভেঙে পড়ি। তখন আমি আলাদা বাসায় থাকি, আমি বাসায় একা থাকি। মানে আমার শ্বাসকষ্ট মানে এমন পর্যায়ে চলে গেছে, আমি মনে হয় ওর কথা ভাবলেই আমার মনে হয় যে আমি মনে হয় এই বোঝাই শেষ, যে ও আমার পাশে নাই। কেন নাই? মানে এত রিকোয়েস্ট করার পরেও কেন নাই? সর্বস্ব দেওয়ার পরেও কেন নাই? বাট আমি কাউরে বুঝাইতে পারতেছিলাম না, কাউরে বলতে পারতেছিলাম না, না আমি আমার ফ্যামিলির কাছে বলতে পারতেছিলাম যে আমি আসলে ঠকছি। আমার ফ্যামিলিকে তেমন কিছু জানাই নাই, বাট আমার ছোট বোন আছে একটা, আমার 4 বছরের ছোট। নাম হচ্ছে ও মিম। মাই তো গড, আমি জানি না জানো খুব কষ্ট লাগে আমার। আমার বোনকে আল্লাহ কিভাবে পাঠাইছে আমার জন্য আমি জানি না। আমার বোন এমন একটা মানুষ, মানে হয় না যে আপনার মা আপনার চেহারা দেখলে বলতে পারবে যে আপনার সিচুয়েশন কেমন যাচ্ছে, আপনার কি ভালো সময় যাচ্ছে না খারাপ সময় যাচ্ছে, আপনি কি অসুস্থ কিনা আপনাকে দেখলে বুঝতে পারবে। আমার মা না কখনো আমাকে দেখে বুঝতে পারে না। আমার যে ছোট বোন, ও আমাকে দেখলে A to Z ও বলে দিতে পারবে, তোমার এটা হয়েছে, তুমি এই প্রবলেমে আছো, তুমি আমাকে বলো। আমাকে সবকিছু শেয়ার করতাম। আমার একটা ফ্রেন্ড ছিল রিপা, আমার ফ্রেন্ড আর আমার ছোট বোন অনেক সাপোর্ট করছে আমাকে। যেদিন আমি মামা থেকে আসি, আমি ও পা ঝড়ে কান্নাকাটি করতেছি, ও বাইক টান দিয়ে চলে গেছে, আমি বাইকের পিছনে দৌড়ে 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 ওর পিছনে দৌড়াইতেছি, দাঁড়ায় নেই, চলে গেছে। অ্যাক্সিডেন্ট করে মরতে পারতে তুমি। চলে গেছে, আমি রাস্তায় পড়ে চিল্লাই কাঁদতেছি, যাও না প্লিজ। আমি আমি পারতেছি না, আমি উঠা দাঁড়াইতে পারতেছি না, আমার সেই শক্তি নাই। আমি কাউরে বুঝাইতে পারতেছিলাম না আমি আসলে কোন জায়গাটা আটকে গেছি। আমি কাউরে বুঝাইতে পারতেছিলাম না। আমি আমার ফ্যামিলির কাছে যাইতে পারতেছিলাম না, আমি কোথায় যাইতাম। আমি বলছি তোমাকে যেভাবে রাখবো আমি সেভাবে থাকবো, তোমার যদি আরেকটা বিয়ে করতে ইচ্ছা হয় তুমি করো, আমি কোনো কিছুতে তোমার না করব না, তুমি জাস্ট তোমার পাশে আমাকে একটু রাখো, আমার কিচ্ছু চাই না। দেন ও ওইখানে ওর ফ্রেন্ডদের সাথে গেছে, একটা মেয়ে নিয়ে গেছিল মেইনলি। তাও আমি জাস্ট আমার স্টোরি দেখছি। আমি তখন অসুস্থ, আমি বাসায় বসে ফেসবুক স্টল করতেছিলাম, স্টোরি আসছে দেখলাম সামনে, ওর বাইকের পেছনে একটা মেয়ে ওকে জড়ায় ধরে আছে, ও যাইতেছে, আমি বুঝছি ও মারা গেছে। আমি তখন সিএনজি নিয়ে আমি সেখানে গেছি, তখন বাজে রাত 1টা। আমি সে অসুস্থ শরীর নিয়ে আমি গেছি মামা, আমি গিয়ে ওকে দেখি যে এক মেয়ের সাথে পাশে বসে আছে। ওকে দেন আমি আটকাইতেই পারিনি, তাদের সাথেও চলে গেছি। আমি সেখানে পড়ে পড়ে কান্না করতেছি, হাউ মাউ করে চিল্লাইতেছি। আমার মনে হইতেছিল কি আমার দুনিয়ার কিচ্ছু নাই, ও দুনিয়া ধূলিসাৎ হয়ে গেছে। দেন চলে আসার পরে ওই দিনের পরে আমি আর ওর সাথে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করি নাই। বাট যে ফ্রেন্ডের সাথে ও গেছিল মামা, সেই ফ্রেন্ড আমাকে
কল দিছে তার 2 দিন পরে, ফোন দিয়ে বলতেছে যে তুই কি রাতে? আমি বলছি না, আমি তো বাসায়। বলতেছে তাহলে যে সাথে শুয়ে আছে একটা মেয়ে দেখলাম, আমাকে ভিডিও কল দিল, ওটা কে? আমি আমি ওর কথা শুনে যে আমি জবাব দিব, আমার মনে হয় আল্লাহ বোবা করে দিছিল তখন। আমার জবান বন্ধ, আমি যে অ্যান্সার দিব যে না আমি না, বা কে থাকতে পারে, আমি সেই কথাটা মুখ দিয়ে বের করতে পারতেছিলাম না। আমি বলছি, ও বলছে আমি ওর সাথে নাই। কে ওর সাথে? তুই আরেকটা বার একটু কল দিয়ে স্ক্রিন রেকর্ড করে আমাকে দে। ও আবার কল দিছে, দেওয়ার পরে দেখতেছে অন্য একটা মেয়ের পাশে। তো সেটা স্ক্রিন ভিডিও করে আমাকে পাঠাইছে। তখন আমার বোন বাসায় আর আমার ওই ফ্রেন্ড, আমি এটা দেখে মানে আমি সেন্সলেস হয়ে গেছি। আমি নিজেরা মানাইতে পারতেছিলাম না যে আমার মানুষ, মানে আমি যাকে এত যত্ন করে গড়লাম, সেই মানুষ এখন অন্যজনের পাশে। না, আমি এটা দেখা ওর ফোনটা রাইখা দিয়া ওর আর কিচ্ছু না বললাম, আমি রাত্রে ফোন দিছি, ফোন 2টা ফোন ঢুকছে, তারপরে ফোনটা বন্ধ করে দিছি। সারা রাত ট্রাই করছি, পাইনি। আমি সাথে সাথে নামাজ পড়তে চলে গেছি। গিয়ে শুধু আল্লাহর কাছে আমি এই প্রশ্ন করছি, আল্লাহ কেন? আমি তো এরকম ছিলাম না, আমি তো এত নরম ছিলাম না, আমার এত নরম কেন বানাইলা যে মানুষ আমাকে যেইভাবে ইচ্ছা সেইভাবে তৈরি করলো? আমি তো স্ট্রং ছিলাম, আমি তেমনই ভালো ছিলাম। আমার সারাটা রাত কান্না করতে করতে নামাজ পড়ে আমি যে নামাজ থেকে উঠবো, আমি সেই শক্তি পাইতেছি না। ভোরবেলা ফজরের আজান দিছে, তখন আমাকে কল ব্যাক করছে। আমাকে কল ব্যাক করে বলে তুমি আমাকে কল দিছো? আমি বলি রাজ, তুমি আমাকে মিথ্যা বললো না, হ্যাঁ রাত্রেবেলা তুমি কোথায় ছিলা? বলে আমি বাসায় ছিলাম। বুঝতে আচ্ছা, আমাকে একজন ফোন দিয়ে বলল যে আমি তোমার পাশে কিনা, মানে তোমার সাথে একজনকে শুয়ে থাকতে দেখছে, সেটা আমি কিনা আমাকে জিজ্ঞাসা করছে। আমি নামটা এখানে বলবো না, বলাটা আসলে উচিত না। ওকে বলার পরে দেন অনেকক্ষণ চুপ করে রইছে। আমি অনবরত কান্না করতেছি। শেষে ও বলে দেখো, যা হইছে হইছে, এখন তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, তোমার সাথে আমার যায় না, আমার ফ্যামিলি তোমার মাইনা নেবে না। অথচ এই ছেলে আমারে বলছে আমার ফ্যামিলি যদি মাইনা না নেয় পাখি, আমি তোমার রিক্সা চালায় খাওয়াবো, আমি যা করার লাগে করবো, কিন্তু আমি তোমার অন্য কারো পাশে দেখতে পারবো না। আমি ওরে বলতাম যে যদি আল্লাহ আমাদেরকে সরাইও দেয় হয়তো বা ভালোর জন্যই সরাই দিবে। ওরে বলতো যে এমন ভালো আল্লাহ আমার সাথে না করুক। সেই মানুষ আজকে অন্যজনের পাশে। আমি ওর গল্পটা বেশি বাড়াবো না, আমি ওর গল্প যত বাড়াবো ততই আমি নিজে সবকিছু শেয়ার করতে পারবো না। দেন ওর সাথে, তো ওই পরিস্থিতি আমার ওইরকম একটা রিলেশন থেকে আমি 1 বছর আমি কোনো ছেলের সাথে এমনও হয় নাই যে আমি চান্স মারার চেষ্টা করছি যে না ওর সাথে একটু চান্স মেরে দেখি, কিন্তু আমার অ্যাভেলেবল ছেলে ফ্রেন্ড আছে, অ্যাভেলেবল মেয়ে ফ্রেন্ড আছে, আমি অনেক ছেলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, ও জানে, আমার ফ্যামিলিও জানে, আমি অনেক ছেলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, আমার ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড, বিকজ অফ আমি সিঙ্গিং করি, গান করি, অ্যান্ড হচ্ছে আমি থিয়েটারে আছি। তো যারা এই সাইট গুলাতে আছে তাদের এমনিতে অনেক লোকজনদের সাথে ইন্ট্রোডিউস হয়, ওই দিক থেকে আমার অনেক ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড, আমি অনেক আড্ডা দিতাম। তো ওর জন্য আমি সব বাদ দিছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড ছিল একটা, ওরও নাম রাজ। তো ওর সাথে আমি এই রাজের জন্য প্রায় 7 থেকে 8 মাস কথা বলি নেই। দেন ও যখন চলে যায় তখন রাজ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে কোথায় গেল তোর সেই রাজ, যার জন্য তুই আমার সাথে কন্টাক্ট অফ করে দিছিলি, কি যেন বলছিলি, দেখ বন্ধু বান্ধব কয়দিন থাকবে, যে আমাকে বিয়ে করবে, যে সারাটা জীবন আমার পাশে থাকবে, সে তো আমার কাছে ইম্পর্টেন্ট বল, আমার ভালোর জন্য হইলেও অন্তত তোরা আমার সাথে যোগাযোগ বন্ধ করে দে, আজকে সে কই? কিন্তু দেখ দিন শেষে কিন্তু তুই আমাদের কাছেই আসছস, তুই কিন্তু আমার কাছেই আসছস, তাহলে কেন? বন্ধুত্ব কখনো শেষ হয় না,
আসলেই বন্ধুত্ব শেষ হয় না। যে আমরা যাদের জন্য বন্ধুত্ব ত্যাগ করি আসলে তারা রং, বন্ধুরাই রাইট। দেন আমি এরকম একটা রিলেশন থেকে বের হওয়ার পরে আমি ইন্টেনশন ছিল যে আমি আর কোনো রিলেশনেই যাব না। ও যখন আমাকে মানে আমার সাথে ফ্রেন্ডশিপ যখন হয়, ওর ফ্রেন্ডশিপ হওয়ার পরে একদিন 2 দিন ও সব কিছু জানে। আমি 2-1 দিন পর পরই মানে এত খারাপ অবস্থা হয়ে যায়, আমাকে হসপিটাল নিয়ে যেতে হয়। মানে শ্বাসকষ্ট আমার এখন রেগুলার অসুখ হয়ে গেছে। মানে আমি রেগুলার অসুস্থ হই শ্বাসকষ্টে। গত 1 বছরে মানে হিসাব নাই যে আমি কতবার এই শ্বাসকষ্ট ভুগছি। এমন দিন গেছে আমি সকালে একবার ভুগছি, রাত্রে একবার ভুগছি, এরকম দিন গেছে। তো আমি কয়েকদিন পর পর এরকম অবস্থা হয়। তো ও ফোন দিলে ও শুনতো যেরকম আমি অসুস্থ। Then ও আমাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে আসলে ছেলেটার সাথে, তোর কি হয় কি। দেন ওকে আমি A to Z বলছি, A to Z। আমার অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আমার মনে হয়েছে যে ওর কাছে বললে হয়তো আমি হালকা হব, সব বলছি। ইভেন ওকে আমি এইটাও বলছি যে জানিস আমার ফ্যামিলির সবাই জানে যে আমি ওকে বিয়ে করে ফেলছি, বিয়ে করে আমরা একসাথে আছি, কিন্তু আমি তো মেসে থাকি। আমার মা আমার বাবা ওনাদের সাথে আমার অনেকদিন যোগাযোগ বন্ধ ছিল ওর জন্য। তখন আমি একটা জব করতাম মিরপুর 10-এ অর্কিড ফ্যাশনে, ওখানে জব করতাম। সেলস। হ্যাঁ সেলস। জি। তো আমার রুমে হচ্ছে আমরা চারজন থাকতাম, 4টা মেয়ে, আমি সহ। আমার আব্বু আম্মু ভাবতো কি যে আমি হয়তোবা ওকে নিয়ে আলাদা বাসা নিয়ে বিয়ে টিয়ে করে আমরা একসাথে আছি। তো এইটা কিভাবে জানি না, আমার ফ্যামিলির ম্যাক্সিমাম মানুষ এটা জানে যে আমি ওকে বিয়ে করে আমি আলাদা আছি। ওকে আমি এটাও বলছি যে দেখ আমার ফ্যামিলির সবাই জানে যে আমি রাজকে বিয়ে করছি, বিয়ে করে আমরা আলাদা ছিলাম, এরকম জানে। আমি ফ্রেন্ড হিসেবে আমি সবকিছু শেয়ার করছি তাকে। ওই ছেলেটা তখন কোন ক্লাসে পড়ে? তানভীর মানে আমার হাজবেন্ড, মানে আমরা সেম ইয়ারের। ইন্টারমিডিয়েট? হ্যাঁ ইন্টারমিডিয়েট। দেন ওকে বলার পরে একদিন পরের দিন ও আসলো মিরপুরে। আসার পরে আমরা এক জায়গায় বসার পরে আবার ওই কথা তুলছে। তোলার পরে দেন টুকিটাকি যেগুলো বাকি ছিল সেগুলাও জানছে। ইন টোটাল ওকে আমি বলছি খোলা বইয়ের মতো, হ্যাঁ, যে আমার হয়তো একটু হালকা লাগবে। আমি কাউরে বলতে পারি না, কি করব। আমি যে ছোট বোনকে বলবো, ছোট বোনকে বলা সম্ভব সবকিছু? আমি ওকে সব বলছি। বলার পরে জানার পরে সে 2-3 দিন পরে আমাকে প্রপোজ করছে যে আমি তোকে বিয়ে করতে চাই, এখন তুই যদি সম্মতি দেস তাহলে আমি সামনের দিকে আগাবো, বা তুই যদি চাস রিলেশনে থাকতে রিলেশনে থাকবো এখন আপাতত। আমি বলছি দেখ আমি কোনো রিলেশনে থাকবো না, রিলেশনের চিন্তা ভাবনাও আমি করতে চাই না। আমি যদি করবো তাহলে বিয়ে, সোজা বিয়ে। বিকজ আমার এই লাইফটা থেকে বের হইতে হবে, যেহেতু আমি তাকে পাবোই না। আমি তার জন্য আর কত অপেক্ষা করব। 1.5 বছর ধরে অপেক্ষা করছি যে ঠিক আছে ও যদি ভুল বুঝতে পারে, যদি আসে, অপেক্ষা করছি। কিন্তু কি পাইছি, দিনের পর দিন দেখতেছি সে এক মেয়ের সাথে বাইকে যাইতেছে, আরেক মেয়ের সাথে গাড়িতে বসে আছে, আরেক মেয়ের সাথে ওইখানে সেখানে বসে আছে, এগুলাই দেখতেছি, তাছাড়া কিছু পাচ্ছি না। আমি বলছি যে আমার ফ্যামিলিকে জানা, আমার ফ্যামিলি যদি রাজি হয় দেন আমি সামনের দিকে আগাবো। দেন অনেক কয়েকদিন আমতা করতে করতে আমাকে বললো যে আমরা আগে বিয়েটা করি, বিয়ে করার পরে আমরা ফ্যামিলিকে জানাবো। তো ধরতে গেলে ও আমার ব্রেন ওয়াশ করেই ফেলছে যে বিয়ে করে ফেলবো দেন ফ্যামিলিকে জানাবো। আসলে পুরোপুরি ওর দোষ দিলেও ভুল। আমি যদি রাজি না হইতাম তাহলে তো আরো এত দূর আগাইতে পারতো না, অবশ্যই আমার দোষ ছিল। দেন আমিও চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু একটা ভুল করে ফেলছি, এখন ফ্যামিলিকে এইভাবে বললে হয়তো আমার ফ্যামিলি মানবে না। আমি ও আর আমরা কিছু ফ্রেন্ড মিলে ভাবছিলাম যে বিয়েটা করে ফেলবো। একটা বাফেটে আমরা বুকিং দিয়ে আসছি, আমাদের সবার বুকিং দিয়ে আসছি যে অমুক তারিখে আমরা এখানে আসব। তো বুকিং দেওয়ার হচ্ছে গিয়ে 2 দিন পরে রাতে হঠাৎ করে আমার মানে কেন জানি আমার মনে হলো যে আমার আসলে ফ্যামিলিকে জানানো উচিত। আমি একা একা মনে হয় কাজটা ঠিক করতেছি না। যদি আমার দ্বারা কোনো অকারেন্স হয়ে যায় তারপরে আমি কার উপরে দায়ভার দিব? আমি তো কারো বলতেই পারবো না যে তোমরা তো দেখছো, তোমরা তো ছিলা, তাও কেন এরকম হলো? আমি তো একা ভুল করিনি। আমার কেন জানে মনে হইতেছিল বারবার
সারা রাত আমি ভাবছি। কিন্তু সকালে আমি ওরা বলছি যে দেখো, আমার মনে হয় যে আসলে আমাদের বাবা মাকে জানানো উচিত, অ্যাটলিস্ট আমার ফ্যামিলিকে জানায় যা করি করা উচিত। যদি না মানে তারপর একটা পরে, হুম। কিন্তু তুমি যেহেতু আমাকে ভালোবাসো তোমার ফ্যামিলিকে জানাও, আমি আমার ফ্যামিলিকে জানাই। দেন ও বললো যে আচ্ছা আমি দেখতেছি বলে 2 দিন পার করছে, 1 দিন পার করছে। তারপরে দিন আমার বলতেছে দেখো, সময় কিন্তু বেশি নাই, যেহেতু আমরা রেস্টুরেন্টে বুকিং দিয়ে আসছি, তো এখানে কিন্তু টাইম আটপিচ করার কোনো সুযোগ নাই, তো ওইখানে কিন্তু টাকাগুলো সব জলে যাবে। তারপরে মানতেছে না। তারপরে আমি ভাবলাম কি যে বিয়ে তো জীবনে করবোই, একবারই তো করবো, বিয়ে তো আর বারবার করবো না। হুম। আর যেহেতু আমি রাজকে পাই নাই, আমি এমন ভাবে বিয়ে করব যাতে সবাই দেখে, True. যাতে যে না আমি ভালো আছি, আমি ওর জন্য যে একেবারে শেষ হয়ে গেছি না, আমি ভালো আছি, আমার ভিতরে কি আছে সেটা আমিই জানি, বাদ বাকি মানুষ জানুক যে আমি ভালো আছি। তো আমি ভাবলাম যে বিয়ে যেহেতু করবো ধুমধাম করেই করব, আমার ফ্যামিলিকে জানাই করবো, আমার ফ্যামিলিকে নিয়েই করবো, ফ্যামিলি ছাড়া আর কিচ্ছু করবো না। হুম। দেন ওকে আমি অনেক জোর করছি যে তুমি তোমার ফ্যামিলিকে যদি জানাইতে পারো তাহলে সামনের দিকে আগাও, নয়তো দরকার নেই, আমি আর আগাইতে চাই না, যতটুকু তোমার সাথে কথা বলছি আর সামনের দিকে আগাবো না। ওকে বলার পরে যখন দেখলো যে ও আমি একটু বেশি চাপ দিতেছি যে যদি ফ্যামিলিকে না জানাই দেন আমি কিছু করবো না, আমাকে বললো যে ঠিক আছে আগামীকালকে আমি আমার মামাকে নিয়ে আসবো। মামাকে নিয়ে আসবো। ওকে, গল্প শুরু হলো। হ্যাঁ, গল্প এখানেই শুরু। মামাকে নিয়ে আসবা, মামাকে নিয়ে আসলে কেমন দেখায়, তুমি তোমার বাবাকে নিয়ে আসার ট্রাই করো, যদি তোমার বাবা আর মামা আসে তাহলে ভালো হয়, যেহেতু আমার আব্বু একজন বড় মানুষের সাথে কথা বলবে, সে যদি তোমার মানে কাছের কেউ না হয় তাহলে তোমার কি জানবে সে। দেন ওকে বলার পরে অনেক আমতামতা করতেছে, অনেক ঘোরানো ট্রাই করতেছে, আমি বুঝতেছি, বাট আমি এইটা বুঝি নাই যে আসলে এইরকম চাল খেলতেছে। আমি ভাবছি যে হয়তো ভয় পাইতেছে ফ্যামিলিকে, এখনই বিয়ে করবে হয়তো এই জন্য জানাইতে হ্যাঁ, চাচ্ছে অল্প না। বয়সে বিয়ে তো হয় না। হ্যাঁ, তো আমি ওকে বললাম যে তুমি যদি না পারো তাহলে তানভীর আমরা সামনের দিকে না আগাই, দেখো আমার লাইফে এমনিতেই একটা ভুল হয়ে গেছে, আমি আর চাই না এই একই জিনিস নিয়ে সারা জীবন খাটতে, আমি চাই না। দেন ওকে বলার পরে ও বললো যে ঠিক আছে, অমুক দিন আমি আমার মাকে আর বাবাকে আর মামাকে নিয়ে আসবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি আমার বাসায় জানাইছি এরকম আব্বু ও আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, ওকে যে আমি ভালোবাসি এরকম কিছু না, ও আমাকে ভালোবাসে, এই জন্য আমি তোমাদেরকে জানাইছি। হুম। ওরা বলতেছে যে এটা আবার কেমন কথা, তোমাকে ভালোবাসে তাই তুমি জানাইতেছো, তুমি ভালোবাসো না? আমি বলছি, না আপু, আমি যদি ভালোবাসা পাইতাম তাহলে তো রাজরেই পাইতাম, হুম। ভালোবাসা যদি পাওয়ারই হইতো আমি তো ওর কম ভালোবাসি নাই, তাহলে তো ওরই পাইতাম। দেন আমার ফ্যামিলিকে জানানোর পর আমার ফ্যামিলি মোটামুটি রাজি হয়েছে। তারপরে খুব একটা গুরুত্ব দেয় নাই, মানে আমার আব্বু খুব একটা গুরুত্ব দেয় নাই, বাট আম্মু একটু গুরুত্ব দিছে, কজ আমার আম্মু দেখছে আমার প্রত্যেকটা নিয়ত আমি কিভাবে কাটাইছি, সে দেখছে, সে ভাবছে যে বিয়ে দিয়ে দিলে হয়তো আমার মেয়েটা ঠিকঠাক থাকতে পারবে, একটা নতুন লাইফে যাবে, নতুন একটা জীবন শুরু হবে। দেন আমার আম্মু কোনোভাবে আব্বুকে বলে রাজি করাইছে। এই নিয়ে আব্বু আমার মধ্যে অনেক ঝগড়াও হয়েছে, আমার এই বিয়ে নিয়ে অনেক ঝগড়া হয়েছে। যাই হোক, শেষে আব্বু রাজি হইলো, রাজি হওয়ার পরে যেদিন ও আসলো সন্ধ্যে 7টায় আসলো, আমরা প্রায় 20 জনের মতো আমাদের বাসায় খাবার দাবার সবকিছু অ্যারেঞ্জ করছি। আমার বাবার কথা হচ্ছে আমার বড় মেয়ে, আমার বড় আর ভাই বোন নাই, আমার ছোট বোন আর ছোট ভাই, আমিই বড়। তো আমার আব্বু চিন্তা করছে যেহেতু আমার মেয়েকে পছন্দ করে, ভালোবাসে, যেহেতু ফ্যামিলি পর্যন্ত গেছে তাহলে তো ছেলে খারাপ না। আমার আব্বু ওইভাবে প্রিপারেশন নিয়ে দেন ওদের কি লোকজন আসবে, আমাদের লোকজনই আমাদের ঘর ভরে গেছে। এটা হয়তো মানে বড় মেয়ে শুধু না, হ্যাঁ শুধু শুনছে যে দেখতে আসবে এতটুকু বলছে। আমার বড় ফুপিকে ফোন দিছে, আপা নদীকে দেখতে আসবে, তো আপনারা তাইলে কয়েকজন আইসেন, বা আপনার দুলা ভাইকে আর আপনি আইসেন। ও মা আসছে কারা শুনেন, আমার ফুপু আসতে পারে না, আমার ফুপা আসছে, আমার 3 কাকা আসছে, আমার 2 মামা আসছে, তারপর আমাদের আরো দুঃসম্পর্কের 2 কাকা আছে, তারাও আসছে। মানে অনেক লোকজন আমাদের মধ্যে। একটা ফ্ল্যাটে মনে করেন এক রুম পুরা ভর্তি, কেউ দাঁড়ায় আছে, কেউ বসে আছে,
এরকম সোফায় বসে আছে কেউ, খাটে বসে আছে কেউ, কেউ টুলে বসে আছে, কেউ দাঁড়ায়ও আছে, এরকম অবস্থা। সুইট। মানে সবাই খুব খুশি, কারণ আমি এরকম একটা ইয়ে পার করার পরে যে আমি এই ডিসিশন নিছি, মানে সবাই খুশি যে ঠিক আছে তাহলে মেয়েটার লাইফ হয়তো বা ঠিকঠাক হয়ে যাবে। সবাই যেমন খুশি তেমন সবার মধ্যে অনেক কিউরিসিটি, কি হচ্ছে? হুট করে বিয়ের ডিসিশন নিল, ছেলে ভালো না খারাপ, সবাই এসে না সবার মতো কথাবার্তা বলতেছে। দেন ওর যে মামা পরিচয় দিছে, সে মামাকে মানে আসার পরেই আমার বাবা আমাকে ভিতরের রুমে আইসা বলতেছে, দেখো আমি তোমার খারাপ হোক এরকম কিছু তোমার জন্য কখনো করব না, হুম, বিকজ অফ আমি তোমার বাবা। হুম, তোমার যদি ভবিষ্যতে একটা খারাপ কিছু হয়, তোমাকে তো আমার কাছেই আসতে হবে, তোমাকে আমাকেই বহন করতে হবে, তোমাকে অন্য কেউ বহন করবে না। ট্রু, অন্য কেউ বলবে না যে ঠিক আছে তুমি আমার কাছে থাকো, তুমি আমাদের কাছে খাও, বড় হও, কেউ কিন্তু বলবে না। কেউ তোমার আত্মসম্মান ঢাইকা রাখবে না। ট্রু, রাখলে কিন্তু তোমার বাবা মাই রাখবে, তোমার ফ্যামিলি রাখবে, বাইরের একদম, মানুষ রাখবে না। একদম। আমার মনে হচ্ছে এই লোক ওর আপন মামা না। আমার বাবা তখনই আমাকে বলছে যে এই লোক ওর আপন মামা না। আমাকে এটা বলার পর আমি বলছি, আব্বু না, এরকম কি করবে বলো, বিয়ের বিষয় নিয়ে কেউ এরকম করে। আমি আবার আমার বাবার সাথে খুব একটা ফ্রি, হ্যাঁ, মানে মাঝখানে ওই যে রাজ্যের জন্য একটু দূরত্ব তৈরি হয়েছিল, বাট এটার জন্য আবার একটু মনে করেন যে কাছাকাছি আসছি, খুব ফ্রি আমার আব্বুর সাথে, আমি ছোটবেলা থেকেই। তো বলার পরে আমি আব্বুকে বললাম, বিয়ে নিয়ে কি কেউ আব্বু এরকম করবে, তুমি আর একটু যাচাই বাছাই করে দেখো, কথা বলে দেখো, মিথ্যা কথা বলবে না হয়তো বা, তাহলে তো প্রথমেই বলতে পারতো। দেন আমার বাবা বলল, ঠিক আছে শুনলাম তোর কথা, কিন্তু আমার মনে হইতেছে এই জন্য তোরে আমি বলছি। আচ্ছা ঠিক আছে তুমি যাও, কথা বলো। গেল ভিতরে, যাওয়ার পরে আমার সাথে কথা বললো, আপনাদের কোথায় বাড়ি, কেমন কি, সবকিছু শিখায় পড়ায় আনা হয়েছে তাদেরকে। যে মা পরিচয় দিছে, ওই মা হচ্ছে ওনার অফিসের মানে সিনিয়র আন্টি। হ্যাঁ, আন্টি বলতে ওকে সে ওনাকে আপ- সে মা বলে আর কি। হুম, মানে আপন মানা, আপন অফিসের এক মানা, আন্টি, অফিসের এক কলিগ, আন্টি, হ্যাঁ কলিগ, তাকে কলিগকে সে সাজাইছে মা। মা। আর বাপ? বাপ আসতে পারে নাই, তার নানু হসপিটালে, তার হ্যাঁ, নানু হসপিটালে ভর্তি, এই জন্য আসতে পারে নাই। বাট কথাবার্তা ফাইনাল হলে বিয়ের দিন অবশ্যই সে আসবে, 100% সে আসবে, হ্যাঁ, তার মা বাবা সবাই আসবে। হ্যাঁ, ওকে, দেন তারপরও আমার বাবা মানে অনেক খুঁতখুতানি করতেছিল, বড় মেয়ে যদি একটা ভুল হয়ে যায় তাহলে তো তার জীবনটা নষ্ট। দেন আব্বু আমাকে আমাকে বলে কি, ওরে বলতো যে ওর ভোটার আইডি কার্ড দেখাইতে। হুম, ওর ভোটার আইডি কার্ড দেখাইছে, আমি ওর মামারটা চাইছো, মামারটা আনে নাই। হুম, পরে বলে, তোমার মামার ভোটার আইডি কার্ডটা দিও। পরে বলতেছে মামারটা তো এখন আনে নাই, মামারটা তাহলে কালকে আমি নিয়ে আসবো বইলা। পরে আমাকে, আমি আবার ওকে টেক্সট করতেছি যে তানভীর আব্বু এরকম এরকম বলতেছে, তুমি কি এরকম কিছু করছো? ও বলছে তুমি কি পাগল, আমি এরকম একটা সিরিয়াস ইস্যু নিয়ে আমি এরকম কাজ করব তোমার মনে হয়? আমি আমি আমার মনে হইতেছিল আমি তাহলে ফল, আমি কেন জিজ্ঞাসা করলাম, উল্টা হুম, ছোট হইলাম আহা, জিজ্ঞাসা করে, কেমন না বিষয়টা। কি ভালো ছেলে। হ্যাঁ, তা আমি মনে হয় ভুল করলাম, আচ্ছা ঠিক আছে যাই হোক তোমরা কথা বলো। কথা বললো, এর মধ্যে আমার যে কাজী মামা উনি আসছে। আসার পরে উনি তো এক কথায় কোনো একটা সুতা যদি পাইতো তাহলে বিয়েটা ভেঙে দিত। হুম, উনি অনেক চেষ্টা করছে যে কোনোভাবে যদি একটা খুঁত পাই তাহলেই না করে দিব। আর আমার মামা না করে দেওয়া মানে আমার বাবাও না। ওই ওই মামা আমাদের আপন মামা না, বাট ওই মামার সাথে আমাদের প্রায় 14-15 বছরের সম্পর্ক। প্রভাব অনেক তার হ্যাঁ, সংসারে। অনেক। সে আমাকে অনেক ভালোবাসে, তার আপন ভাগ্নির মতো দেখে। তো সে অনেক চেষ্টা করতেছিল যে এই ছেলের কোনোভাবে না করে দেয়া যাক, কিন্তু পারে নাই। সে খুব সুন্দরভাবে গেমটা খেলছে, সে খুব নিখুঁত ভাবে গেমটা খেলছে। তাদেরকে শুরু থেকে সবকিছু তাকে জানাই দেওয়া হয়েছে হুম, যে আপনারা এভাবে বলবেন, এভাবে করবেন, বাদ বাকিটা আমি দেখে নেব। ও, সেদিনই কি বিয়ে হয়ে গেল? না, সেদিন বিয়ে হয়নি। বিয়ে বিয়ে হলো তো কতদিন ওই পরে? যে আমরা ডেট ফিক্সড করছি, হুম, বুকিং দিয়ে আসছি শুধু ফ্রেন্ডদের জন্য, সেই ডেট। হুম, দেন ওনারা সবাই দেখলো, দেন মামা বলল কি যে ঠিক আছে ছেলে যেহেতু বলতেছে চালাইতে পারবে, ওর মামাও বলতেছে মাও বলতেছে, যেখানে মা আর মামা বলতেছে সেখানে আর আমাদের কি বলার, ওদের যেহেতু পছন্দ হয়েছে। দেন ওনারা
যাওয়ার সময় আমার আব্বু ওনার মামার সাথে বের হয়েছে, বের হয়ে কথা বলতে বলতে নিচে নামছে। এর মধ্যে তানভীর ভিতরে রুমে আসছে। দেন আমি বারান্দায় গিয়ে মানে আমি কান্না করতেছিলাম। কেন? আমি জানি না কেন কান্না করতেছিলাম। আমার মনে হইতেছিল যে হয়তো আমি সব ঠিক হয়ে যাচ্ছে। এই কি কোনো ভুল করতেছি, এই কি কোনো ভুল করতেছি। আমি না তখনও ভাবতেছিলাম যে এই মুহূর্তে এসে যদি রাজ বলতো যে আচ্ছা পাখি সবকিছু ঠিক করে ফেলি, যা হয়েছে হয়েছে, আমি এখনই ওকে না করে দিতাম। মানে তখন আপনি ওঠেন নেই পুরনো থেকে? মানে তখন আমি উঠি নাই, সিরিয়াসলি। আমি ওকে এমনও বলছি যে দেখো তানভীর, আমি কিন্তু তোমাকে ভালোবেসে বিয়ে করতেছি না, তুমি আমাকে ভালোবাসো, এই জন্য আমি তোমার সাথে বিয়ের জন্য রাজি হয়েছি, যে তুমি আমাকে ভালোবাসো। কারণ আমি যাকে ভালোবাসি তাকে তো পাই নাই, Right, এই জন্য যে আমাকে ভালোবাসবে আমি তার কাছে ভালো থাকবো। right. আমি যাকে ভালোবাসি তার কাছে তো ভালো থাকতে পারি নাই। So, তোকে আমি এইভাবে বলছি। দেন সবাই যখন বেরোলো, ও বারান্দায় আসছে, আসে দেখতেছে আমি কান্না করতেছি। বলে কান্না করতেছো কেন? পরে আমি বললাম যে আসলে আমি মনে হয় তোমাকে একটু বেশি প্যারা দিয়ে ফেলছি, তোমার মাকে নিয়ে আসতে বলছি, মামুকে নিয়ে আসতে বলছি, ওনারা এত কষ্ট করে আসছে বাড়ি থেকে, খুব প্যারা দিয়ে ফেলছি। পরে বললেন না, সবকিছু তো তোমার জন্যই, হুম। তুমি খুশি থাকলেই খুশি। এই বিয়েটা হইলো তাহলে বলে 3 দিন পরে গিয়া? হ্যাঁ, 3 দিন পরে। ওকে, বিয়েতে সব নর্মাল ছিল? সব সব নর্মাল। আপনি শুনেন জাস্ট, মানে আপনি শকটের পরে শকড হবেন, একের পর এক শকড হবেন। দিন চলে গেল, ঠিক আছে, আমি হ্যাপি থাকলে হ্যাপি, তুমি যদি সবকিছু ঠিকঠাক ভাবে করো তাহলেই আমি হ্যাপি। ওকে, ওই দিন চলে গেল। তারপরের দিন কথা ছিল কি, সে আমাকে নিয়ে মার্কেটে যাবে, হুম। বিয়ের মার্কেট করবে। নর্মালি বিয়ের নিয়ম যেমন, মানে আমি যতদূর জানি, মেয়েদের মার্কেট ছেলেরা করে দেয়, ছেলেদের মার্কেট মেয়ের বাড়ি থেকে করে দেয়। সাধারণ। তো আমার বাবা ওইরকম ইন্টেনশন নিয়ে রাখছে যে তাদেরকে নিয়ে মার্কেটে যাবে। তো ও ওই দিন আমাকে বলতেছে আমরা আজকে মার্কেটে যাব না, আগামীকালকে যাব। আচ্ছা ঠিক আছে। ও বলতেছে যে হলুদের প্রোগ্রামটা আমরা আপাতত করতে চাচ্ছি না, তোমরা করলে করতে পারো, তোমাদের মতো করে করতে পারো। তা আমরা যখন তোমাকে উঠাই নিব তখন আমরা বড় সড় করে প্রোগ্রাম করব। তো এখন আমরা হলুদের প্রোগ্রাম করতে চাচ্ছি না, তোমরা করলে করো। আচ্ছা গেল। এখন না আমি চিন্তা করছি, বিয়ে যেহেতু করবো, হলুদ করব না, আমার ফ্রেন্ড সার্কেল সবাই রে বলছি, এখন না বললে একটা মান সম্মানের বিষয় না। দেন আমি আব্বুরে বলছি যে আব্বু আমি তো হলুদের প্রোগ্রাম করতে চাই। আব্বু এক কথাই ঠিক আছে। হলুদের টোটাল মার্কেট, মানে আমার থেকে শুরু করে আমার ছোট ভাই থেকে শুরু করে আমার দাদু পর্যন্ত সবার মার্কেট করছি। আমার এত বছরের জবে যা যা ছিল, আমি যা যা ইনকাম করছি, যা যা জমানো ছিল সব শেষ করছি। ইভেন আমার মায়ের একটা জিনিস ছিল আমার কাছে, আমি সেটা বিক্রি করে দিছি। দিয়ে আমি মার্কেট টার্গেট করছি। করার পরে হলুদের প্রোগ্রাম গেল, সারাদিন ওর কোনো খোঁজ খবর নাই। যেদিন হলুদ, কোনো খোঁজ খবর নাই। মার্কেটে যাবে, তার কোনো খোঁজ খবর নাই। আমি তো বাসায় ওই দিন যেটা বৃষ্টি পড়তেছে, আমার আব্বু বাসায় ছাদে প্যান্ডেল করছে হলুদের জন্য, আমাদের বাসায় লোকজন আসবে ওরকম ভাবে অ্যারেঞ্জ করছে। আব্বু কিন্তু ওগুলো কিছুই জানে না যে এরকম মার্কেটের কথা মানে অ্যাভয়েড করতেছে বা এড়াই চলতেছে, এগুলো কিছুই জানে না। আব্বু জানে সব নর্মাল আছে। দেন হলুদের সময় আমি পার্লারে গেলাম 6টায়। 6টায় যাওয়ার পরে 8টা পর্যন্ত আমি ওর জন্য অপেক্ষা করতেছি। কেউ যদি ফোন দেয়, এখন যদি বলে যে এখন চলো, তখন কি করব? 8টা পর্যন্ত ওয়েট করছি। আমার হলুদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা হচ্ছে 6টায়। 8টা পর্যন্ত ওয়েট করছি, সব লোকজন এসে বসে আছে, এক একজন আব্বু আম্মুর কথা শোনাইতেছে। দেন কি করব? অনেকক্ষণ অপেক্ষা করার পর শুধু মানে হাই হতাশ করতেছি, কি হইতেছে, কি করব, এরপরে কি করব। দেন আসলাম স্টেজে। আসার পরে ও রাতে 9টা 9:30টার দিকে আসছে। আমাকে ফোন দিছে যে আমি তোমাদের বাসায় নিয়ে যাই। বললাম তুমি এখন আসছো? অলরেডি আমি হলুদের এখানে বসে গেছি। বললো যে সমস্যা নেই, আমরা কালকে যাব। যেদিন বিয়ে সেদিন সে মার্কেটে যাবে। আচ্ছা, ওদের আর কিছু বলি নাই তাকে। আমি বললাম যে উপরে আসলো। আসার পর তার সাথে আমার কথাবার্তা শেষ করে সে চলে গেল। তার আমি বললাম যে সকালবেলা তাহলে তুমি ভোর না হোক ভোরের দিকে উঠবা,
8টা 9টার মধ্যে তুমি এখানে থাকবা, মার্কেটে যাবো, কারণ সময় লাগবে তো, এতগুলো মার্কেট একসাথে করতে হবে, তাহলে সময় লাগবে না। দেন আমি সারা রাত ঘুমাই নাই, আমার সারা রাত কোনো ঘুম নাই, কেন? যে সকালবেলা উঠা কেমনে কি করব। আব্বুরেও কিছু বলি নাই, কিচ্ছু জানাই নাই, কেমনে কি করব, কেমনে সবকিছু ম্যানেজ করব। সকালবেলা আমি ওকে ফোন দিছি, ফোন দিতে 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 সকাল 7টা থেকে ওকে আমি কল দেওয়া শুরু করছি, 12টা পর্যন্ত ওকে মনে হয় আমি 1000 কল দিছি, ওকে ফোনে পাই নাই, ওর ফোন বন্ধ, সিস্টেম কল ফরওয়ার্ডিং করে রাখছে। 12টা পর্যন্ত কল দিছি, এর মধ্যে যাদেরকে নিয়ে মার্কেটে যাওয়ার কথা ছিল, শারমিন আর আমার ওই বোন, ওরা এসে বসে আছে। কি করব কি করব বুঝতেছিলাম না, শুধু মানে আমার কান্না পাইতেছিল যে আল্লাহ, যদি একটা ভুল কিছু হয়ে যায়, আমার ফ্যামিলির যে মান সম্মান যাবে। আমার বাবা এমনিই তো একটা জায়গা থেকে আমারে মাফ করে দিছে, এরপরে যদি আমি এরকম কিছু আমার দ্বারা হয়, আমি যে কি একটা ফ্যাসাদে পড়ে যাব, এইটার ভার আমি নিতে পারবো না। দেন কান্নাকাটি করতেছি, এখন আমার বোন বুঝতে পারছে, আমার ছোট বোন এসে বলতেছে কোনো সমস্যা আপনি, বলছি না। দেন ও আমাকে বলতেছে তানভীর ভাইয়া কল ধরতেছে না। পরে আমি বললাম যে কল ধরতেছে না, হয়তো বা ঘুম থেকে উঠতে পারে নাই, এই জন্য কল ধরতেছে না। দেন ও বললো টেনশন করো না, ধরবে, উঠলেই চলে আসবে। 1টার দিকে দেখলাম ও অনলাইন, বাট ও আমাকে কল দেয়নি। 1টার দিকে অনলাইন হয়েছে, তখন বৃষ্টি পড়তেছে। অনলাইনের পর আমার বাসা ভর্তি মেহমান, গ্রাম থেকে মেহমান আসছে, চট্টগ্রাম থেকে আসছে, সিলেট থেকে আসছে, আমার ঢাকায় তো আছেই, সবাই আমার বাসায়। আমি তাদের মধ্যে যে মানে কিভাবে নিজের যে লুকায় রাখছি, একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানে। আমার চোখ বলতেছিল যে আমি ভালো নাই, মুখ বলতেছিল যে সবার সাথে হাসি খুশি ঠিক আছে, আমি আমি খুব খুশি। দেন ওরে আমি মেসেজ করছি, তানভীর কোথায় তুমি? দুপুর 1টা বাজে এখন, তোমার সকালে 9টা আসার কথা, আমি তোমাকে এতগুলো কল দিলাম, তুমি কল ফরওয়ার্ডিং করে রাখছো। তোমার তো একটা দায়িত্ব জ্ঞান থাকা উচিত, যে সকালবেলা তোমার মার্কেটে যাওয়ার কথা ছিল, তুমি আমাকে বলছো আসবা। সে আমাকে বলে আমি কি করব বুঝতেছি না, আমার তো টাকা পয়সা আব্বু রাইখা দিছে। বলছে মানে তোমার টাকা পয়সা আব্বু রাইখা দিছে কেন? বলে আব্বু তো অনেক ঝামেলা করতেছে, আব্বু তো আমাকে আসতে দিতেছে না। আমি বলি, কি বলতেছো? কি নাটক শুরু হলো এটা? এই কি বলতেছো এগুলা? বলে কি করবো এখন, আমি বুঝতেছি না কিছু, আচ্ছা আমি দেখতেছি, আমি তোমাকে জানাচ্ছি। আমরা দুপুর 1টা বাজে, কিছুক্ষণ পরে আমি পার্লারেই যাব, তুমি যদি এখন দেখো তাহলে তুমি আসবা কখন? এরকম করতে করতে 2টা বেজে গেছে। আপু তো পুরা রেগে গেছে, কারণ উনিও তো বাসায় যাবে, বাসায় যাবে রেডি হয়ে আসবে। দেন ওকে অনেক বলার পরে ও বললো ঠিক আছে আমি আসতেছি। আসলো, আমরা ইয়েতে গেলাম, বেনারসি পল্লীতে গেলাম। ওখানে গিয়ে টোটাল মার্কেট করতেছি আমার টাকায়, তার পকেট থেকে সে রিক্সা ভাড়াটা পর্যন্ত বের করে নেই। আমরা 4জন মানুষ গেছি, সে রিক্সা ভাড়াটা পর্যন্ত বের করে নেই তার পকেট থেকে। আমি খুব অবাক হয়েছি, বাট আমি চাচ্ছিলাম না যে আমার বোন ফ্রেন্ড ওদের সামনে ছোট হোক। আমি বলছি হয়তো বা কোনো সমস্যা আছে, বাসায় এমনি রাগারাগি হয়েছে কোনো বিষয় নিয়ে হইতে পারে, থাক। যখন আমি কেনাকাটা শুরু করলাম, জুয়েলারি দোকানে গেলাম, ওকে মনে হয় ছাড়া 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 ছাড়া, মানে ও মনে হইতেছে কি কেউ মার্কেট করতে আসে, ও পছন্দ করে দিতে আসছে, এরকম একটা বিষয়। মানে ওর যে ওয়াইফের জন্য কিনবে, ওর তো সেই ইন্টেনশনই নাই। ওকে দেখে বুঝবেই না যে কেউ যে ওর আজকে বিয়ে, ওরকম ইন্টেনশনই নেই। ওকে দেখলে বুঝবে যে আসছে মানে ঘুরতে দেখতে, পছন্দ হলে কিনবে, না পছন্দ হলে চলে যাবে, এরকম একটা বিষয়। মানে এই বিষয়টা কেন বললাম, আমি তো সেলসে জব করছি অনেকদিন, মানে আমি বুঝি যে কোন মানুষটার আসলে যখন শোরুমে আসে, আসার পর তার চেহারা দেখলেই বোঝা যায় যে এই কাস্টমারটা এই জিনিসটা নিবে। মানে এতটুকু এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ আমার আছে, যেহেতু আমি 7-8 বছর জব করছি। তো ও খুব একটা ছাড়া 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 ছাড়া। আমার বোন বলতেছে যে তানভীর কি শুরু করছে এগুলা, সময় কিন্তু নাই বেশি, এর মধ্যে বৃষ্টিও চলতেছে, মানে বৃষ্টি পড়তেছে। ও ছাড়া ছাড়া দিয়ে হাঁটতেছে। মার্কেট করলাম, আমি চিন্তা করছি কি হয়তোবা ওর মার্কেট ওই করবে, তাহলে আমাদের মার্কেট আমি করে ফেলি।
আমার টোটাল মার্কেট আমি করলাম ওইখানে প্রায় 1,10,000 মতো খরচ হয়েছে। তার মধ্যে আমি ক্যাশ নিয়ে গেছিলাম হচ্ছে 75 মতো 75 মতো ক্যাশ নিয়ে গেছিলাম। আমি চিন্তা করছি ওর মার্কেটের কথা, ওর ফ্যামিলির এগুলোর কথা। যা যখন দেখতেছি যে ও কোনো করতেছে না, দেন আমি আমারটা করছি, যে ও হয়তো বা ওদেরটা করবে, ওর বাবার আসছে যেহেতু ওদেরটা করবে। এখন ও দেখতেছি শেরওয়ানির দোকানে ঢুকছে। আচ্ছা, আমার মার্কেট করা শেষে শেরওয়ানির দোকানে ঢুকছে। আমি ভাবছি যে হয়তো বা তাহলে শেরওয়ানি এখনই নিবে, শেরওয়ানি পছন্দ করতেছে। শেষে শুনলাম কি, আমি ফুলের দোকানে গেছি, আইসা শুনতেছি কি শেরওয়ানি ভাড়া করতেছে। কথা হয়েছে ওরা বলতেছে 3,000 না 2,500 বললো। 3,000 2,500 শেরওয়ানি? কি বলেন, এটা কিসের শেরওয়ানি? পরে বলে আপু আমরা একদিনের জন্য এর থেকে কমে আর রাখতে পারবো না। মানে? বলে হ্যাঁ উনি তো ভাড়া নেবে। কি বলেন? আমার বোন বলতেছে ও তো তাই বলতেছে। এখন আমি মানে কোনো উত্তর দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই। আমি বললাম যা ইচ্ছা করো, যা ইচ্ছা করো, আমার কিছু বলার নেই। শেরওয়ানি নিল, ভাড়া করলো, তখনও নিয়ে আসে নাই সে। সে বলতেছে আমি পরে এসে নিব, মানে যেদিন বিয়ে সে বলতেছে পরে এসে নিয়ে যাব। ঠিক আছে, পরে এসে নিয়ে যাবো। হ্যাঁ, বিয়ের দিন সে পরে এসে নিয়ে যাবে। ওকে, আমরা চলে আসলাম। দেন আমার বাসায় এসে সবাইকে সবকিছু বুঝাই দিয়ে আমার পার্লারে যাইতে হবে। তো দেখেন আমার বড় ভাই নেই, যা করতে হইতেছে আমারই করতে হইতেছে, কিছু হয় না। আমার বাবা ওইদিকে স্ট্রেস নিয়ে সবকিছু নিয়ে ব্যস্ত, আম্মুও ব্যস্ত, বাসায় আত্মীয় স্বজন আসছে, ছোট বোন ছোট ভাই সবাই ব্যস্ত। দেন আমি আমার ওই আপুকে নিয়ে মার্কেট শেষ করে বাসায় আসলাম। ওকে বাসায় পাঠাইলাম, বলে পাঠাইলাম যে তানবীর প্রোগ্রাম শুরু 7টা থেকে 10টা পর্যন্ত আমাদের ওইখানে টাইম। ওইখানে কত লোকের অ্যারেঞ্জ করছি আমরা? 240 জন, 240 জনের অ্যারেঞ্জ বাফেটে করছি। ওকে সবকিছু বলা, ওর সামনে আমি অ্যাডভান্স দিয়ে আসছি ওইখানে। আমি ওখানে 50,000 টাকা অ্যাডভান্স করছিলাম সেখানে, সবকিছু জানি। পরে আমি বললাম যে তুমি আর্লি চলে আসা ট্রাই করো, আর ওনাদেরকে কিন্তু অবশ্যই নিয়ে আসবা। আমার মামা যদি দেখে যে তুমি মনে করো কোনো একজনকে আনো নাই, আমার মামা কিন্তু সেখানে খুদ ধরা শুরু করে দিবে। এখানে আমার বাবার মান সম্মানের বিষয় থাকবে। বললো ঠিক আছে আমি চলে আসবো। তখনও কোনো রং বদল কিছু নেই? মানে আমি বুঝতেই পারি নাই, মানে ও যে আমার সাথে এমন খেল খেললো। যেন গেল, আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে সবাইকে সবকিছু বোঝায়। এখন আমি যখন মার্কেট নিয়ে বাসায় ঢুকছি, আমার একটা দুলাভাই আছে, আমার চাচাতো বোনের হাজবেন্ড, আমার আব্বুর ছোট ভাই, তার বড় মেয়ের হাজবেন্ড, নাম হচ্ছে সবুজ। সে এমন একটা লোক, ধরেন আপনাকে সে অপমান করবে, কিন্তু আছে না অপমান করার একটা লিমিট আছে না, যে ঠিক আছে বুঝা শুনা করি না, সবার সামনে সে অপমান করবে, এমন ভাবে অপমান করবে আপনি মুখ ফুটে কিছু বলতেও পারবেন না। লজিক্যাল কথা বলে। হ্যাঁ, সে আমি যখন মার্কেট নিয়ে ঢুকছি বলছে কি রে তোর হাজবেন্ড বড় লেদারে করে পাঠায় নাই, লাগেজে করে পাঠায় নাই তোর বিয়ের মার্কেট, এভাবে শপিং ব্যাগে করে পাঠাইছে। আমার দাদু, দেন আমাদের সব আত্মীয় স্বজন, আমার খালামণি, লজিক্যাল কথা। একটা বড় লাগেজ তো থাকেই। হ্যাঁ, একটা লাগেজে পাঠাই নাই, এইভাবে পাঠাইছে। তো তোর হাজবেন্ড কই? তা তোরা যেগুলো দিছিস সেগুলো কই? দিছি, আমাকে দিছে ওইগুলো, আমি লাগেজ টানতে পারতেছিলাম না, এই জন্য আমি ব্যাগে করে নিয়ে আসছি। কোনো রকম বুঝ দিয়ে আমি ঢুকছে বাসা, সবারটা সবারই বুঝাই দিয়ে, ছোট ভাই, ছোট বোন, আব্বু, দাদু, আম্মু, মানে সবার জন্য মার্কেট করছি নিজে। আমার বাবা বা আমার মা বলতে পারবে না যে তারা আমাকে বিন্দু পরিমাণ সাপোর্ট করছে, কোনো টাকা দেয়নি, বিন্দু পরিমাণ কোনো সাপোর্ট করছে তারা বলতে পারবে না। আমার বাবা শুধু এতটুকু বলতে পারবে, হলুদের যে প্রোগ্রামটা ছিল সেখানে তার 8 থেকে 10,000 টাকা খরচ হয়েছে। বাহ, বড় জোর, বেশি গেলে 15,000। একটা হলুদে কতটুকু খরচ হয়? সে তাদেরকে মার্কেট টার্গেট করে দিলাম। তারপর আমি ফোন দিয়ে দিয়ে জিজ্ঞাসা করতেছি তোমাদের কোনটা লাগবে, কোনটা নাই, কোনটা নিয়ে আসবো। আমি ফোন দিয়ে দিয়ে জিজ্ঞাসা করতেছি, যেখানে ওনাদের আমাকে জিজ্ঞাসা করার কথা তোমার কোনটা পছন্দ, তাই না?
যাই হোক, আল্লাহ যেভাবে চাইছে সেভাবে হয়েছে। আমি সবাইকে বুঝাই দিয়ে পার্লারে যাব, ওই টাইমে আমি তানবীরকে ফোন দিছি, তানবীর আমি পার্লারে যাচ্ছি, তুমি কিন্তু সন্ধ্যা 7টার মধ্যে অবশ্যই সেখানে পৌঁছায় যাও, যদি আমার আগে পৌঁছাও তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না পৌঁছাও তাহলে একসাথেই পৌঁছাবো। দেন পার্লারে গেলাম, আধা ঘন্টা পর ও লাইনে নেই। আমি ভাবলাম হয়তো রেডি টেডি হইতেছে, লাইনে নেই, একবার ফোন দেই। আমার তখন অর্ধেক রেডি হওয়া, আমি ওকে ফোন দিয়ে ফোন দিচ্ছি, ফোন ধরে না। অনেকবার ফোন দিতেছি, বারবার ফোন, একদিকে আমার মেকআপ করতেছে, একদিকে আমি ফোন দিতেছি, আরেকদিকে আমার আত্মীয় স্বজন আমাকে ফোন দিতেছে, আরেকদিকে আমার ছোট বোন আমাকে ফোন দিতেছে, আমার বাবা আমাকে ফোন দিতেছে, অথচ আমি মেকআপ নিতেছি। ভাই আমি বউ, মানে আমার তো একটা টাইম দরকার, যে এতটুকু টাইমের মধ্যে আমি রেডি হয়ে বেরোবো। আমার ফোনে মানে হাজার হাজার কল আসছে, আমি শুধু ধরতেছি, অ্যান্সার দিতেছি, রাখতেছি, ধরতেছি, অ্যান্সার দিতেছি, রাখতেছি। আমার মনে হয়েছে আমি বিয়ে করতেছি না, আমি যুদ্ধ করতেছি। দেন আমার ছোট বোন আমাকে ফোন দিয়ে বলতেছে, আপি প্রায় 7:30 বাজে, তোমার সেখানে 7টা বাজে উপস্থিত হওয়ার কথা। এখন এই মানুষগুলাকে তুমি কালকের মতো আবারও কি আব্বুকে কথা শোনাবা? আমি বললাম যে আপু আমি আসতেছি, আমার মেকআপ কমপ্লিট হয় নাই তো, আমি আসতেছি। আমার মেকআপ 90% হয়ে গেছে। এখন ওকে যে আমি ফোন দিতেছি, ও তো আমার ফোন ধরতেছেই না, মেসেজ করতেছি, ও অনলাইনে আছে, ও আমার মানে মেসেজ সিনও করতেছে না, রিপ্লাই করতেছে না। আমি এখন কি করব, আমার শুধু মানে আমার এত অস্থির লাগতেছিল, আমার মনে হয় যে আমি এই সেন্সলেস হয়ে যাব, এই পড়ে যাব। আমার মেকআপ অবস্থা, আমি যে কতক্ষণ কান্না করছি নিজেও জানি না। আর পার্লারের আপুটা আমার আগে থেকে পরিচিত ছিল তো, উনি আমাকে সান্ত্বনা করার চেষ্টা করতেছে, টেনশন করো না, চলে আসবে, হয়তো বা কোনো বিপদে পড়ছে। দেন ও আমাকে 9টার সময় মেসেজ দিল কি যে নদী, আব্বু তো আমাকে আসতে দেয় না, আব্বুর সাথে আমার মারামারি লেগে গেছে, মানে আব্বু আমার গায়ে হাত তুলছে, আমিও আব্বুর গায়ে হাত তুলছি, সে আমাকে আসতে দিতেছে না, আমার কার্ড টার্ড সবকিছু আটকে রাখছে। আমি বলছি তানভীর কি বলতেছো, এখানে আমার বাবার মান সম্মান, আমার হোল ফ্যামিলি এখানে, মানে তুমি এই টাইমে এই কথা বলতেছো, তার মানে কি বুঝো আমার জীবন মরণের বিষয়। আমি যদি আমার বাবাকে এখন বলি তানভীর আসতে পারবে না, আমার বাবা তো ছাদ থেকে লাফ দিবে, এমনও হইতে পারে। True. কারণ আমি একে তো যেই ভুল করছি লাইফে একবার, সেকেন্ড টাইম যদি আমার হোল আত্মীয় স্বজনের সামনে তখন সে মাথা তার এইভাবে নত হয়, তাহলে তার কি করা উচিত? অবশ্যই সুইসাইড করা উচিত। আমি একজন গার্জিয়ান হলে আমি কি করতাম? অবশ্যই সেটা করতাম, এরকম অনেক কেস আছে, অনেক। এরকম করতাম। ওরা আমি Same. বলতেছি যে তানভীর তুমি কি চাও যে আমি এখান থেকে বেরোয় সুইসাইড করি? মানে এটা করা ছাড়া আর কোনো উপায় নাই কিন্তু আমার, আমি আমার বাবার সামনে গিয়ে বলতে পারবো না যে তুমি আসতে পারবা না, আমি কথা বলতে পারবো না। আমি অনবরত কান্না করতেছি আর রিকোয়েস্ট করতেছি আমি যে প্লিজ অন্তত আজকের দিনটা আসো, যেইভাবেই হোক তুমি আসো, রিকোয়েস্ট করতেছি। ওর মনে হয় পা ধরা বাকি ছিল। আমি বিয়ে তো সে আপনাকে করতে চাইছে, মানে হ্যাঁ, সে আপনাকে প্রপোজ করছে, আপনি অথচ মানে পুরো ঘটনাটাই মনে হইতেছে আপনি ঠেকা পড়ে গেছেন। হ্যাঁ ঠেকা পড়ে গেছি। এর মধ্যে আমি একটা মিস্টেক করছি। বিয়ের আগে আমি যখন মানে ওরে বলছি যে ফ্যামিলি ছাড়া আমি বিয়ে করব না, ও মাঠের মধ্যে আমার পা ধরে বসছে যে আমি ফ্যামিলি রাজি করাবো, যেভাবে হোক আমি রাজি করাবো, তুমি রাজি হও। এও কি নেশা করতো? মানে জানি না, আমি এর ওরকম কিছু আমি শুনি নাই। মানে আপনি মিরপুর একে রোড সাইড কিচেন তো চেনেন মেবি, ওই রোড সাইড কিচেনের অপোজিটে যে ঈদগাহ মাঠ, সেইখানে সে আমার পা জড়ায় বসেছিল 2 থেকে 3 মিনিট, এসে বলতেছে তুমি রাজি হও, আমি আমার ফ্যামিলি রাজি করাবো, আমি সবকিছু ম্যানেজ করতে পারবো। দেন বিয়েটা বিয়ে করতে আসেও কয়টায়, আমার হচ্ছে 10টায় শেষ হবে, আমাদের টাইম 10টায় আউট। ও 10টা 15-তে আসছে সেখানে, তাও একটা ছোট ভাইকে নিয়ে আসছে, চিনিও না আমি, জানিও না সে কে। ছোট ভাইকে নিয়ে বিয়ে করতে আসছে? হ্যাঁ একটা ছোট ভাইকে নিয়ে আসছে, সে আসছে। আচ্ছা আসলো, সেখানে সে বিয়ে করছে। আমাদের ওইখানে বিল আসছে প্রায় 4 লাখের মতো। হ্যাঁ, ওইখানে 10,000 টাকা শর্ট ছিল শুধু। ও বুঝতেছে যে 10,000 টাকা শর্ট আছে, বাট ও এমন একটা ভান করতেছে, কিছুই বুঝতেছে না। আমার বলে কি হয়েছে, কোনো সমস্যা? সবার সামনে মানে এমন ভাবে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, কোনো সমস্যা? সে না, তানভীর কোনো সমস্যা না। গেল ওখানে বিয়ে করলো।
বিয়ে শেষ হলো, শেষ হওয়ার পরে মানে নর্মালি কি বিয়ে হওয়ার পরে মেয়ে অবশ্যই তার হাজবেন্ডের সাথে যাবে। সে বিয়ে করে এসে বলতেছে যে ঠিক আছে তুমি বাসায় যাও, আমি তাহলে বাসায় যাই। মানে বলে আমি তো কোনো অ্যারেঞ্জ করতে পারি নাই, এখন আমার তো কালকে মানে অফিসে যেতে হবে। আমি বলছি, কি বলতেছো? কোনোভাবে আমি শর্ট করে বলা ট্রাই করি, হ্যাঁ, আরো কোনোভাবে আমি আমার ছোট বোনকে বলে বাসায় ম্যানেজ করে আমাদের বাসায় উঠলাম। উঠার পরে যা গেল গেল, এর মধ্যে অনেক কাহিনী হয়েছে। মাঝখানে সে আমাদের বাসায় আসবে, আমার আম্মু তাকে ফোন দিছে যে তানভীর ছুটি হইলে তুমি বাসায় চলে এসো। এর মধ্যে তোমাকে আর নিয়ে যায়নি ওদের বাসায়? না, ওকে। নিয়ে যায় নাই। আচ্ছা, আমি জানিও না যে তার বাবা মা আদৌ এখানে ছিল নাকি ছিল না, আমি কিছু জানি না। সে কিছুই আমাকে বলে না, অ্যাভয়েড করে শুধু বললে। আচ্ছা, একদিন আম্মুকে ফোন দিয়ে বলছে যে তানভীর তুমি ছুটি হইলে বাসায় চলে এসো সন্ধ্যাবেলা। ও বলতেছে ঠিক আছে মা আসবো। এর মধ্যে আমাকে ফোন দিয়ে বলে কি, নদী আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে আসবো বুঝতে পারতেছি না, মাকে তো বলে ফেলছি আসবো, এখন না আসলে কেমন দেখায় বিষয়টা। আর আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বিষয়টা দেখতেছি। আমি আমার ফ্রেন্ডকে কল দিছি, কল দিয়ে ওর কাছ থেকে আমি টাকা নিছি 500, নিয়ে আমি ওকে পাঠাইছি, পাঠাই বলছি তুমি এটা দিয়ে আসো, আসো হালকা পাতলা কিছু নিয়ে আইসো বাসায়, নিয়ে আম্মুর হাতে দিও। ও আসছে, ঠিক আছে, খাওয়া দাওয়া করছে, রাত্রেবেলা 10টার দিকে শুয়ে পড়ছে, সকালবেলা সে অফিসে যাবে। রাত 3টায় সে একটা মেয়েকে রিপ্লাই করছে যে একটা মেয়ে তার কাছে রাত 1টা না 1:30টা নাগাদ তাকে মেসেজ করছে, ভাইয়া আমার 2000 টাকা লাগবে ইমার্জেন্সি, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? সে রাত 3টায়, আমি তখন ঘুম, রাত 3টায় সে মেয়েকে মেসেজ করছে, আপু আমি তো এখন একটা জায়গায় আসছি, একটা কাজে আসছি, আমার কার্ড বাসায় রেখে আসছি, আমি সকালবেলা গিয়ে কার্ড থেকে টাকাটা উঠে আমি আপনাকে পাঠিয়ে দেবো। মানে তার কাছে কিন্তু টাকা নাই, আমি তাকে টাকা পাঠিয়ে তাকে আমার বাসায় আনছি। এই বিষয় নিয়ে তার সাথে আমার একবার গেঞ্জাম হয়ে গেছে। তারপরে আরেক গেঞ্জাম, সে কোন অ্যাপস এর মাধ্যমে কারো কাছ থেকে সে টাকা আনছে, সেই অ্যাপস এর লোকজন আমার ছবিতে এডিট করে মনে করেন যে আমাকে থ্রেট করতেছে যে আপনার হাজবেন্ড যদি টাকা না দেয় আপনাদের ছবি ভাইরাল করে দেবো। না, আমি বলছি ভাইরাল করবেন করেন, আমার ভাইরাল হওয়ার খুব ইচ্ছা, আপনি যদি করে শান্তি পান আমি আমার ওই ভাইরাল হওয়া ছবি দেখেও শান্তি পাবো। আমার হাজবেন্ডকে যখন টাকা দিচ্ছেন আমাকে বলছেন, বলেন নাই তো, তাহলে এখন আমাকে কেন বলতেছেন? পরে বলছে যে সে আমাদের কাছ থেকে নিছে টাকা, সে সবকিছু ডকুমেন্টস দিছে, ইভেন তার বাবা মা তার ওয়াইফ সবকিছু তাদের ডকুমেন্টস দিছে। আমি বলছি দিলে কি হয়েছে, এখন আপনারা কি করবেন, আমাকে কিছু করতে পারবেন? এর মধ্যে একটা মেয়ে তাকে বলতেছে, কলের নাম্বারটা সেভ ছিল হচ্ছে শুভ, হ্যাঁ, পরে কল দিচ্ছে, ও কলটা কেটে দিচ্ছে, এর মধ্যে কিন্তু ওই লোকের সাথে আমরা কথা বলতেছি, এর মধ্যেই কল দিচ্ছে ওই মেয়ে, শুভ সেভ করা। এখন আমি বলছি কেটে দিচ্ছ কেন, ইমার্জেন্সিও তো হইতে পারে, লোকটার বিপদেও তো পড়তে পারে, কলটা ধরো, ধরবে না, কেটে দিচ্ছে। মানে আমি না জেদ করে এক প্রকার ধরছি যে এমনি ঝামেলায় আছি, কথা বলতেছি, তার মধ্যে উনি বারবার বিরক্ত করতেছে। দেখো রিসিভ করছি, হ্যালো বলছি, দেখছি একটা মেয়ে বলে হ্যালো, যে আমার বয়স কেটে দিছে। কেউ দেওয়ার পরে আমি বলছি এটা কে তানভীর? বলে এটা তো আমার ফ্রেন্ড শুভ। শুভ এটা তো মেয়ে। বলে তাহলে ওর ছোট বোন। ওর ছোট বোন তোমাকে ফোন দিবে কেন? আচ্ছা, ওর ছোট বোন ওকে ফোন দিছে, আমি নাম্বারটা নিছি, নিয়ে আমার ফোন থেকে ওকে কল দিছি, ওই মেয়েকে কল দেওয়ার পরে আমি জানতে পারি কি সেই মেয়ের কাছ থেকে সে 10,000 টাকা নিছে। 10,000 টাকা নিয়ে সে তার কোনো কন্টাক্ট তার সাথে টোটালি অফ করে দিছে, তার সাথে কোনো কথা বলে না, এরকম বিষয়। আচ্ছা ঠিক আছে, গেল এই কাহিনীও, মানে শর্ট করে বললাম। তারপরের কাহিনী, বিয়ের প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে আমি আমার বাবার বাড়িতে কতদিন থাকবো? অবশ্যই এটা আমার জন্য মান সম্মানের বিষয়, আমার বাবারও মান সম্মানের বিষয়। অবশ্যই। তাকে আমি বলতেছি তুমি আলাদা বাসা নাও, তোমার বাবা মাকে আসতে বলো, আলাদা বাসা নাও। এর মধ্যে আমি ইন টোটাল জানতে পারি সে বিয়েটা টোটালি আমার সাথে চিটিং করে করছে, এটা তার মা আমাকে বলে। তার মা আমাকে সবকিছু বলে যে এরকম এরকম হয়েছে, সেখানে আমি যাই নাই, ওর মামাও যায় নাই, ও লোকজন ভাড়া করে নিয়ে আসছে। তার মা আমাকে ইন টোটাল, তার মা আরো অনেক কিছু বলছে, আমি এগুলার এখানে বলতে চাই না, সবারই মান সম্মানের বিষয়, ওনারও মান সম্মানের বিষয় আছে। তো এগুলো জানার পরে আমি কি করব, এখন বিয়ে হয়ে গেছে, কিচ্ছু করার নেই আমার হাতে, কারণ বাবা মাকে আমি বলছি, আমি রিকোয়েস্ট করছি, এই জন্য তারা রাজি হয়েছে। আমি আমার বাবা মাকেও বলতে পারতেছিলাম না কিছু।
বাট আমার বাবা যে এগুলো কার কাছ থেকে শুনছে আমি নিজেও জানি না। আমার বাবা আমাকে শেয়ার করে না, আমিও আমার বাবাকে শেয়ার করি নাই, কিন্তু দুইজনই জানি। দেন বাসা নেওয়ার বিষয়টা কি হইলো, ওকে আমি বললাম যে দেখো তানভীর, আমি তো অনেকদিন যাবত মানে এই বাসায় আছি, আত্মীয় স্বজনরা অনেক রকম কথা বলে, খোটা দিয়েও কথা বলে, আর আমার আম্মু একটু অন্যরকম। আমার আম্মু বলে বিয়ে হয়েছে এতদিন এখনো হাজবেন্ড নাই না, তাইলে বুঝো তুমি কি সংসার করবা, মানে আর একটা তুমি কি reality। মানে কি করতে পারবা জীবনে, অনেক ধরনের কথা। একটা আমার আম্মু reality। একটু অন্যরকম, একটু খোলামেলা ভাবে সন্তানকে একদম ধুয়ে দেয় আমার এটা তো ওই সত্যি type। কথাই হ্যাঁ, বলছে। দেন আমি ওকে এগুলা শেয়ার করি যে দেখো আমার মায়ের কোন রকম বলে, আমি চাই না যে তুমিও ছোট হও আমিও হুম ছোট হই, যেহেতু হুম বিয়ে হয়ে গেছে আমরা আলাদা থাকি, অবশ্যই। বা তোমার বাবা মাকে নিয়ে আসো, তারা একটা ডিসিশন দেখ, তারপরে আমরা যা করার করবো। তাকে বলার পরে সে আমার বাবাকে বললো, আমার বাবা বললো কি, তোমার বাবা মাকে নিয়ে আসো, তুমি যা করছো করছো, এরপরে যে তুমি আমার মেয়েকে নিয়ে একা বাসা মায়েরা ফেলবে না তার কি গ্যারান্টি, করতেই পারো। হুম তুমি যেভাবে করে বিয়ে করছো, এরপরে যে তুমি এরকম কিছু করবে না কোনো গ্যারান্টি নেই। তোমার বাবা মাকে নিয়ে আসো, তারপরে আমি তোমাদেরকে আলাদা বাসায় দিব, সমস্যা নেই, তোমার বাবা মা গ্যারান্টি নেবে, তখন আমি তোমাকে চিনি না। এটা বলার পরে ও কয়েকদিন গেল, 15 থেকে 20 দিন পরে ও আমাকে ফোন দিয়ে বলতেছে যে নতি তুমি বাসা দেখো নাই। আমি বলছি কেন, তুমি আব্বুর সাথে কথা বলছো? বলে হ্যাঁ, আমি তো বাবার সাথে কথা বলছি, বাবা বলছে বাসা দেখতে, তুমি বাসা দেখো। তখন মাসের 15-20 তারিখ এরকম একটা বাসা দেখছি। আমি চিন্তা করছি যেহেতু কথা বলছি, আমার আর কি কি কথা বলার আছে। আমি বাসা দেখছি, বাসা দেখার পরে অ্যাডভান্স করবো, ওরা বলছে বাসা অ্যাডভান্স করা লাগবে। আমার বলে এখন কি করব, এখন তো আমার হাতে টাকা নেই, তুমি এক কাজ করো, কোনোভাবে ম্যানেজ করে তুমি অ্যাডভান্স করো, আমি রাতে তোমাকে দিচ্ছি। আচ্ছা গেল, আমি আম্মুর কাছে গেছি। এখন আমি বিয়ে হয়ে গেছে, আমি কার কাছে যাবো? যারাই বলবো যে আমাকে হাওলাত দেন, সে বলবো তুমি বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড টাকা দেয় না? স্বাভাবিক না, মানুষ জিজ্ঞাসা করবে আমাকে। তা আমি আম্মুরে বলছি আম্মু তুমি আমাকে দাও, আমি তোমাকে রাত্রেবেলা দিয়ে দিবো, তানভীর বলছে রাত্রে দিয়ে দিবে। পরে আম্মুর থেকে নিয়ে আমি অ্যাডভান্স করি। অ্যাডভান্স করি হচ্ছে গিয়ে আমি একটা ফ্ল্যাট নিই, একটা ফ্ল্যাটে আমার ভাগ্নি আর ভাগ্নির হাজবেন্ড আর আমি আর ও, মানে 2টা রুম, আমরা এরকম একটা ফ্ল্যাট নিই। তো ওদেরটা ওরা অ্যাডভান্স করছে, আমাদেরটা একসাথে অ্যাডভান্স করে দিয়ে আসছি। তাও আব্বুর পরিচয় দিয়ে বাসায় নিছি না, আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে কে বাসা ভাড়া দিবে? হুম যখন আব্বুর পরিচয় দিছে আমাদের এলাকার মধ্যেই, তখন সে বাসা ভাড়া দিছে। দেন দেওয়ার পরে আমার আব্বুকে ওই বাড়িওয়ালা ফোন দিছে যে এরকম এরকম আপনার মেয়ে তো আসছিল, আমি অ্যাডভান্স রাখছি। পরে বলে আমার মেয়ে বাসা ভাড়া নিছে। কবে বাসা ভাড়া নিছে? পরে বলছে এই তো আজকে অ্যাডভান্স দিয়ে গেছে। আব্বু আমাকে রাত্রেবেলা 12টা বাজে ধরছে বাসায় এসে, 12টা থেকে 4টা পর্যন্ত সে আমাকে কি পরিমাণে কথা শুনাইতে পারে আপনি ভাবেন। আমি সোফা থেকে উঠতেই পারিনি, সে এমন ভাবে কথা বলতেছে। দেন আমি তানভীরকে সকালবেলা ফোন দিচ্ছি, কিছু কিছু রেকর্ড করেও পাঠাইছি ওকে, যে এরকম এরকম আব্বু বলতেছে। পরে ওরা আমি বললাম যে তুমি কি কাজটা ঠিক করলা, আমার বাবার কাছে যে আমাকে কালার কালার করলা, তুমি তো আমার বাবাকে বলোই নাই বাসা দেখার কথা। আর সে বলতেছে সে জানি না কিছু, আমি যে বাসাটা অ্যাডভান্স করলাম, নিশ্চয়ই আমার বাবা ভাবছে এটা আমার চালাকি। হুম দেন ও ও বলে কি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা। কি দেখবে? ও আব্বুকে ফোন দিছে, ফোন দিয়ে বলে বাবা আমি আসলে ভুলে গেছিলাম কাজের চাপে, আপনাকে বলতে মনে নাই, আমি নদীকে বাসা দেখতে বলছি, এখন কি করব বলেন, ভুল করে ফেলছি, মাফ করে দেন। ক্ষেত্রে কি হইলো? কোনটা মা এখন বাপ নিয়ে আসার কথা? আমার বাবা বলে তুমি কি এটারে ছেলে খেলা পাইছো, তোমাকে সে মেয়ে দিয়ে দিছে, আমার মেয়ে কি আমার বাসায় না খাই থাকে? না খাই থাকে না তো, যে তুমি বাসা নিছো আমার মেয়ে দৌড় দিয়ে চলে যাবে, বাবা নাই মা নাই দেখা নাই কিছু নাই, তুমি যা করছো করছো, এখন বলছি তোমার বাবা মা এখানে হাজির করে তারপরে তুমি সবকিছু করবা, তুমি আমাকে না জানাই কেন বাসা নিছো, তোমার বাবা মাকে আনো তারপরে বাসায় উঠতে দিবে, এর আগে উঠতে দিবে না। কিন্তু বাড়িওয়ালার ওখানে নোটিশ লেখা হয়ে গেছে 3 মাসের আগে বাসা ছাড়া যাবে না। আরো আমার বাবার পরিচয় আমি বাসা নিছি, এখন আমি যা বলতে পারবো যে আমরা বাসা উঠবো না? দেন এগুলো নিয়ে গেল অনেক কাহিনী। ওর বাসায় ওঠার কথা, আব্বু কোনোভাবে রাজি হয়েছে যে ওর আব্বু আম্মু আসবে 2-1 দিনের মধ্যে, দেন আব্বু রাজি হয়েছে যে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা প্রিপারেশন নাও। আমাকে বললো কি, আমি ওরা বললাম যে দেখো বাসায় যে উঠবো, খালি খালি বাসায় কি উঠবো, বাসায় তো টুকটাক ফার্নিচার তো লাগবে। আমাকে বললো আমি ব্যাংক থেকে লোন নিচ্ছি, লোন নিয়ে ফার্নিচার নিয়ে, একটার পর একটা হ্যাঁ লোন মিথ্যা নিয়ে আমি গল্প। বাসায় উঠবো। তারপরে বললো আচ্ছা ঠিক আছে যেহেতু লোন নিতেছো তাহলে আমি আব্বুকে বলি। বলতেছে আব্বুকে এখনই বইলো না, আগে লোনটা নিয়ে নিই তারপরে বলবো, আমি 2-1 দিনের মধ্যে পাবো। 2-1 দিনের কথা বলে 3-4 দিন চলে গেছে। 26 তারিখ ওকে আমি বললাম তানভীর আর কিন্তু 4 দিন আছে হাতে,
তুমি কবে লোন নিবা, আর কবে ফার্নিচার কিনতে যাবো, আর কবে আমি বাসায় উঠবো? বাসা কিন্তু খালি, আমরা চাইলে উঠতে পারি। পরেও বললো বিকালে দিবে। বিকাল গেল, সকাল গেল, তারপরের দিন দুপুরে গেল। 28 তারিখ 27 তারিখ রাত্রে আমি বলতেছি, তানবীর তুমি কি লোন আসলেই নিতেছো? সে বলে হ্যাঁ অবশ্যই নিতেছি। আমি বাসায় উঠবো, লোন নিবো না? আমি লোন ছাড়া আমি কিভাবে উঠবো? আমার একটা মান সম্মানের বিষয় আছে না? আচ্ছা ঠিক আছে, তুমি আর কতক্ষণ তোমার টাইম লাগবে? বলে আগামীকালকে দিয়ে দিবে 28 তারিখে। পরে আমি ওকে সুন্দর করে একটা টেক্সট করছি যে 28 তারিখে যেন তুমি আমাকে এই কথা না বলো যে আমি আজকে দিতে পারবো না, বা আজকে লোন আমাকে দেয় নাই, এই কথা কিন্তু তুমি আমাকে বলো না। অবশ্য ঠিক আছে। 28 তারিখ সকাল গড়াইয়া দুপুর চলে আসছে, তার কোনো খোঁজ খবর নেই। তাকে আমি ফোন দিচ্ছি, সে ফোন ধরে না। মেসেজ করছি, তুমি তো অনলাইনে আছো, তুমি আমার কল ধরো না কেন? পরে সে আমায় টেক্সট করছে, আমি একটু ব্যস্ত আছি, তোমাকে লাঞ্চের পরে কল করি। ওকে, আমি আর ওয়েট করি নাই, আমি সোজা ওর অফিসের সামনে গেছি। যাওয়ার পরে আমি বলছি যে আমি তোমার অফিসের এদিকে আসছিলাম একটা কাজে, আমার একটা ফ্রেন্ডের সাথে আসছিলাম, তো নামো দেখা করি, তোমার সাথে দেখা করে চলে যাব। নামছে। নামার পরে তাকে আমি বললাম, আমার ফ্রেন্ডের সামনে না, আমার ফ্রেন্ডকে চায়ের দোকানে বসা দিয়ে বলছি যে চলো একটু সামনে যাই। ওকে আমি বলতেছি, তুমি না কোন ব্যাংকে থেকে লোন নিতেছো? কোন ব্যাংক থেকে, আমাকে একটু দেখাও তো। বলছে এই পাশে। আমি বলছি চলো একটু যাই। যাবে না। অনেক জোরাজুরি জোরাজুরি করে টাইনা, এক পর্যায়ে আমি টাইনা হ্যাচড়ায় ওরে সেই ব্যাংকের সামনে নিছি। নেওয়ার পরে আমি বলছি তুমি ঢুকবা নাকি আমি ঢুকবো? তুমি ঢুকবা নাকি আমি ঢুকবো? বলতেছে যে আমি সন্ধ্যায় আইসা তোমাকে টাকা দিলেই তো হচ্ছে। আমি বলছি, টাকা কেন নিব? আমি টাকা দিয়ে কি করব? আমার দরকার ফার্নিচার নিয়ে আমি বাসায় উঠবো। তুমি আমাকে বলছো আজকের ডেট লাস্ট ডেট, আমি এই জন্য তো ওয়েট করছি না? সে 10 দিন ধরে তুমি আমাকে ঘোরাচ্ছ না? দেন যখন আমি তাকে টাইনা ব্যাংকে ঢুকান ট্রাই করছি, তখন সে আমাকে বলতেছে আমি কোনো লোন টোন নিই নাই। মানে বলে আমি লোন নেই নাই, নিতে পারি নাই, একটা সমস্যা হয়েছে এই জন্য নিতে পারি নাই। আমি কি কাগজপত্র জমা দিছিলাম? বলে হ্যাঁ। আমি বলছি চল কাগজপত্রই দেখবো। তুমি কাগজপত্র জমা দিছো, আমি এতটুকুই দেখবো, এনাফ। দেন আমি খালি বাসায় উঠবো, সমস্যা নাই। আবার যখন ঢুকাইতে নিছি তখন সে বলে না আমি কোনো কাগজপত্র দেখবো না। মানে মাই গড, না, আমি শক হইতেছে একটার পর একটা। আমি ওরা বলি কি বললা? কয়, আমি কোনো কাগজপত্র জমা দেইনি। আমি বলছি, তাহলে তুমি যে এতদিন আমাকে বললা তুমি কাগজপত্র জমা দিছো, তোমাকে ঘুরাইতেছে, তোমাকে এখন দিবে, পরে দিবে, বিকালে দিবে, দুপুরে দিবে, এগুলা এগুলো আমি মিথ্যা বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে কেন শুরু থেকে এই পর্যন্ত একটা মানুষ একটার পর একটা মিথ্যা বলবে, একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি, কেন? অ্যান্ড মেইন টুইস্ট হচ্ছে, ও যে মা সাজায় নিয়ে আসছিল না, সেই মহিলার কাছ থেকেই ও প্রায় 30,000 টাকা মাইরা দিছে, এই জন্য তাকে ওই জব থেকে বের করে দিছে। আর জামাই কোথায় এখন? স্বামী কই এখন কার? তোমার? আমার? সেই মহান স্বামীটা? কোথায় আছে জানি না, তার সাথে যোগাযোগ হয় না। এইটা হচ্ছে মেইন টুইস্ট। মানুষ অতি দুঃখে পাথর হয়ে হাসে, এইটা আমি হচ্ছে কি তার করবো, মানে আমার ও মাই। ইভেন আমি যে এখন আলাদা থাকি, এটার কারণ হচ্ছে ওর সেই বাসা। ওই যে বাসে উঠলা, বাসায় যে বাসা তো উঠতে পারি নাই, সে বাসার ভাড়ার জন্য আমার বাসার সামনে দারোয়ান এসে আমার বাবা সহ গালি দিছে। বাসার সামনে লোকজন জড়ো হয়ে গেছে। সামনে একটা মাঠ, তার অপর সাইড আমার বাসা, নিচে একটা শোরুম। ইজ্জতের আমি ব্যাপার। নিচে দাঁড়ায় আমি জাস্ট কান্না করতেছি আর বলতেছি আমি কি করবো। ওরা আমি ফোন দিতেছি, আমার ফোন ধরে না। আমার বাবা মা তুলে গালি দিতেছে সামান্য 7,000 টাকার জন্য। তখন আমি জবও করি না, কিছু না, আমি কিভাবে দেবো? এখানে আমার ফ্যামিলিও আমাকে হেল্প করবে না, কারণ আমি তাদের বিরুদ্ধে গিয়ে বাসাটা নিছি। এখন তারা তো আর জানে না যে বাসা আমি নিছি না, নাকি আমাকে দিয়ে নেওয়ানো হয়েছে, তাই না? নদী, তোমার এই গল্প থেকে বোন যদি কেউ শেখে, কি শিখতে পারে বলো তো? কি শিখতে পারে? আমি বলবো আমার থেকে কিছুই না শিখুক, আমার থেকে যদি শিখে তাহলে লাইফে এইরকম ভুল করতেই থাকবে। মানুষকে বিশ্বাসই না করুক। মানুষ মাত্রই চিটার। আমরা সবকিছু ঠিক আছে, মানুষের সাথে চলবো, ফিরবো, ঘুরবো, বিশ্বাস করব না, নিজের সবটা দিয়ে বিশ্বাস করব না, অন্ধবিশ্বাস যেটাকে বলে।
যেটা করে আমি ঠকছি, একের পর এক ঠকছি। ইভেন সে আর আমার সে বান্ধবী শারমিন, তার সাথে এখন মেবি তার কোনো কানেক্টেড আছে, মানে শিওর না, এটা আমার মনে হয় বা অনেকেই বলে, হ্যাঁ আমার কানে আসছে। তোমার জামাইয়ের তো কোনো খোঁজ নেই, তোমার সাথে যোগাযোগ নেই, জানো না। থ্রুআউট দিস ভিডিও যদি তুমি কিছু বলতে চাও। আমি, আচ্ছা এর মধ্যে আরেকটা কথা বলি, আমি তাকে বলছি যে তুমি যেহেতু এইভাবে এগুলো করতেছো, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, ঠিক আছে? আমি তোমার মতো একটা মানুষের সাথে সংসার করতে পারবো না। মানুষ অভাবে থাকতে পারে, মানুষের যদি টাকা পয়সা না থাকে মানুষ চলে থাকতে যায়, পারে, মানুষ অসম্মানে থাকে। একবেলা যদি মাংস দিয়ে না খাইতে পারে, আলু ভর্তা দিয়েও খাইতে পারে। আচ্ছা আমার মার বিয়ের কাবিন হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা, এর মধ্যে কতবার ঝামেলা হয়েছে আমার বাবা মাদের মধ্যে কি ছাড়াছাড়ি হয়ে গেছে? হয় নাই তো, তারা সংসার করতেছে না, প্রায় 30 বছর সংসার করতেছে। হুম। কখনো অভাবের জন্য কেউ কাউকে ছেড়ে যায় না। True. আমি ওকে ছাড়তে চাই একটা কারণেই, সেটা হচ্ছে প্রতারণার কারণে। আমাকে একের পর এক প্রতারণা করছে, এর মধ্যে অনেক কিছু আমি বলিই নাই, কারণ টাইম শর্ট। আমি অনেক কিছু বলি নাই যেগুলো বললে ওর ফ্যামিলি শুদ্ধ মান সম্মান নিয়ে দাঁড়াতে পারবে না। ওর বাবা মা এগুলো জানার পরেও তারা কোনো মানে স্টেপ নেয়নি, কিছু করার থাকে না, সন্তান বড় হয়ে গেলে মা বাবার কিছু করার থাকে না। কিচ্ছু করে নাই। বোন, তোমার জামাইয়ের জন্য যদি কিছু বলতে চাও অন দিস ক্যামেরা। ওর জন্য আমার আসলে কিছু বলার নাই, ওর জন্য আমার জাস্ট ঘৃণা আর ঘৃণা আর ঘৃণা। হ্যাঁ, ও সবকিছু যায় না, আমি তো আগে থেকেই ভাঙা, আমার পাস্ট অনেক ভাঙচুর, সবকিছু যাই না, ও আমাকে আবার ভাঙছে। আমি কারো কাছে বিচার চাই না, শুধু এক উপরওয়ালার কাছে বিচার চাই। আমি ভালোবাসছি, আর আমি ফ্লট ছিলাম না, ও আমার সাথে চিট করছে, আমি ওর সাথে চিট করি নাই। আমি ওকে সুযোগের পর সুযোগ দিছি, এই 1.5 বছর আমি ওকে অনেক সুযোগ দিছি, বিশ্বাস করেন আমি অনেক সুযোগ দিছি, কিন্তু আমি টিকতে পারিনি, আমি টিকতে পারিনি। এই জন্য আমি সরে যেতে চাইতেছি। ভাই হয় তুমি আমাকে মুক্তি দাও, না আমি আর পারতেছি না। তখন আমার বাবা হারাবে তার সন্তান, আমি হারাবো আমার লাইফ, ও কিন্তু কিচ্ছু হারাবে না, ওর সবকিছু ঠিক থাকবে, শুধু আমিই থাকবো না। এরকম কিছু যদি তানভীর তুমি না চাও, ভাই প্লিজ আমাকে মুক্তি করে দাও, আমি মুক্ত হইতে চাই, জাস্ট লাইফের কিচ্ছু চাই না আমি। তোমার মুক্ত হতে নিজে হইতে ঝামেলা কোথায়? আমার ফ্যামিলি দিচ্ছে না আমাকে, চিটার হইছো, চিটিং এ পড়ছো তুমি, দিচ্ছে না। বিপদে পড়ছো তুমি, লস খাইছো আমার তুমি, ফ্যামিলি এখন, বিট্রেড হইছো ও তুমি। আমি এখানে আসার মেইন রিজন হচ্ছে আমার আত্মীয় স্বজন, যারা প্রত্যেককে ছড়ায় আসতেছে যে আমার ভুলের কারণে আমি সংসার করতে পারতেছি না। ওরা তারা এগুলো কিছু জানে না, আমি এক এক করে তাদেরকে বলতে পারবো না, পারবো না, নিশ্চয়ই বলতে পারবো না। 100%। আমার এইখানে আসার মূল কারণ হচ্ছে আমার ফ্যামিলি, তারা আমারে তিলে তিলে মাইরা ফেলতেছে, মানে ঘুনে খায় না কাঠ, ওই রকম আমার খায় ফেলতেছে। আমি এক একজন ধরে ধরে বলতে পারবো না তো, আমি তাদের কাছে এক্সপ্লেইন করতে পারবো না। এখন এই ভিডিও দেখে যদি তারা জানতে চায়, আমি তাদেরকে প্রুফ সহকারে A to Z প্রুফ আমি দেখাইতে পারবো যে আমি চিট করছি না ও চিট করছে। আমার এই ফোনে সবকিছু আছে, আমার একটা ফোন হারাইছে, সেই ফোনে আমার সব ছিল, আমি এই ফোনে কালেক্ট করছি সব, আমার কাছে সব আছে। ওর বাবা মা কি বলছে, ও কি বলছে, আমার সব অল রেকর্ডিং আছে, আমি সবাইকে প্রুফ দেখাইতে পারবো। এরপরও প্লিজ আমার ফ্যামিলির কেউ এসে আমাকে এই কথাটা অন্তত বইলো না যে আমার ভুলের কারণে আমি সংসার করতে পারি নাই। প্লিজ, আমি বাঁচতে চাই, এগুলো শুনে আমি মরে যেতে চাই না।